এক গভীর রাতে কোটি টাকার একটি বাংলোতে এক ক্ষমতাবান কোটিপতি বিক্রম সিং ঘুমিয়ে থাকার ভান করছিলেন। কিন্তু বিশ্রাম করার জন্য নয়, তিনি একটি ৬ বছরের মেয়ের জন্য ফাঁদ পাচ্ছিলেন, যে ছিল তার সদ্য কাজে রাখা দরিদ্র পরিচারিকার মেয়ে। সিন্দুকের ঘরটি সামান্য খোলা ছিল, যার ভেতরে পাহাড়ের মতো নগদ টাকা রাখা ছিল, একটি নিষ্ঠুর চ্যালেঞ্জ যা কোনো দরিদ্র বাচ্চার পক্ষে মোকাবিলা করা প্রায় অসম্ভব ছিল। কিন্তু যখন তিনি সামান্য চোখ খুলে দেখলেন, তখন তিনি স্তম্ভিত হয়ে গেলেন। তার বিশ্বাস হচ্ছিল না যে একটি শিশু এমন কাজ করতে পারে, এবং সেই মুহূর্ত থেকে তার জীবন চিরতরে পরিবর্তিত হয়ে গেল। সিং কর্পোরেশনের ১৫তম তলায় অবস্থিত অফিসে যখন ঘড়িতে রাত ৯টা বাজল, তখন দিনের বেলার কোলাহলপূর্ণ রাজকীয় পরিবেশ এখন হলুদ আলোয় স্নান করছিল, যা একটি বড় কাঁচের টেবিলের ওপর পড়ছিল, এবং সেই টেবিলের গাঢ় বাদামি রঙের ডিরেক্টরের চেয়ারে বসা এক নীরব মানুষের প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল। বিক্রম সিং, যাকে একসময় রিয়েল এস্টেটের জগতের নির্মম হাঙর বলা হতো, চুপচাপ বসেছিলেন। তার চোখ আধ খোলা ছিল এবং তিনি ধীরে ধীরে শ্বাস নিচ্ছিলেন, ঘুমিয়ে থাকার ভান করছিলেন, কিন্তু আসলে তিনি প্রায় পলক না ফেলে দেখছিলেন। তার টেবিলের পাশে রাখা সিন্দুকটি পুরোপুরি খোলা ছিল, যার ভেতরে প্রায় ২ কোটি টাকার বিশাল নগদ অর্থ ছিল। সবই আসল নোট, বান্ডিলে রাখা, যার মধ্যে ৫০০ টাকার নতুন নোট দেখা যাচ্ছিল। কোনো সুরক্ষা তালা নেই, কোনো নিরাপত্তা রক্ষী নেই, সব কিছু একটি মিষ্টি ফাঁদের মতো পাতা হয়েছিল। এটি কোনো রসিকতা ছিল না, এটি ছিল একটি পরীক্ষা যা বিক্রম সিং ১ সপ্তাহ ধরে প্রস্তুত করেছিলেন, যার মধ্যে ছিল গোপন ক্যামেরা, টেবিলের নিচে লাগানো রেকর্ডার, এবং নিরাপত্তা রক্ষীকে চুপচাপ আদেশ দেওয়া হয়েছিল যে কিছু অদ্ভুত দেখলেও যেন হস্তক্ষেপ না করে। তিনি জানতে চেয়েছিলেন যে এই পৃথিবীতে কোনো সৎ শিশু অবশিষ্ট আছে কিনা। যখন তার ভাইস প্রেসিডেন্ট, যাকে তিনি নিজের সহোদর ভাই মনে করতেন, ঠিকাদারদের সাথে মিলে প্রায় ২৫ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে গেল, তখন বিক্রম সিং প্রায় সবার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। তার ঘনিষ্ঠ সহকারী গোপনে কোম্পানির নথি বাইরে পাঠাচ্ছিল, এমনকি তার ব্যক্তিগত উকিলও সম্পত্তির নিয়ন্ত্রণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে টালবাহানা করছিল। তিনি কাউকে কিছু বলেননি, কিন্তু ভেতর থেকে তিনি ভেঙে গিয়েছিলেন। যখন কোনো ব্যক্তি ধন সম্পদের শিখরে পৌঁছায়, তখন তার কাছে কেবল বিশ্বাসই অবশিষ্ট থাকে, এবং যখন সেটাও হারিয়ে যায়, তখন মানুষ একটি চলন্ত লাশ হয়ে যেতে পারে, ঠিক যেমন বিক্রম সিং বেঁচেছিলেন। কাঁচের দরজা ধীরে ধীরে খুলল, এবং নীল রঙের পোশাক পরা একজন মহিলা চুপচাপ ভেতরে এলেন। তার পেছনে প্রায় ৫-৬ বছরের একটি মেয়ে ছিল, যার পিছে একটি ছোট ব্যাগ ছিল এবং হাতে একটি রঙের বই ছিল। নমস্তে সিকিউরিটি আঙ্কেল। নিরাপত্তা ক্যামেরার পাশ দিয়ে যাওয়ার সময় হলঘরে মেয়েটির কোমল কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। মায়া, রাতের শিফটে কাজ করা পরিচ্ছন্নতা কর্মী, এখানে ১ বছরেরও বেশি সময় ধরে কাজ করছিলেন। HR বিভাগের মিরাজি এবং রামলাল নামের বৃদ্ধ গার্ড ছাড়া তার দিকে কারো নজর যেত না, যারা কখনো কখনো তার মেয়ে প্রিয়াকে একটি টফি দিতেন। কেউ জানত না যে তিনি অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছিলেন, একটি ছোট বইয়ের দোকান খোলার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু পারিবারিক ট্র্যাজেডি সব কিছু কেড়ে নিয়েছিল। যখন তার স্বামী, যাকে তিনি তার জীবনের একমাত্র ভালোবাসা বলতেন, জানতে পারলেন যে তিনি গর্ভবতী, তখন সে তাকে ছেড়ে চলে গেল, একটা শব্দ না বলে, একটা টাকাও না দিয়ে। তখন থেকে মায়া একা হাতেই তার মেয়েকে বড় করেছেন। তিনি সিং কর্পে রাতে কাজ করা শুরু করেন, কারণ বেতন স্বাভাবিকের চেয়ে বেশি ছিল, এবং যদি তিনি শান্তি বজায় রাখতে পারতেন, তাহলে তার মেয়েকে সাথে আনার অনুমতি ছিল। দিনে তিনি অনলাইনে জিনিস বিক্রি করতেন এবং রাতে একটিও ধুলির কণা না রেখে পরিষ্কার করতেন। তিনি কখনো সাহায্য চাননি, কখনো দান নেননি। তিনি তার মেয়েকে শিখিয়েছিলেন যে আমরা দরিদ্র, কিন্তু আমরা অসৎ নই। যদি আমরা সততার সাথে বাঁচি, তাহলে আমরা মাথা উঁচু করে চলতে পারি। আজ রাতেও প্রতিদিনের মতো মায়া লবি থেকে পরিষ্কার করা শুরু করলেন, তারপর কনফারেন্স রুমের সারি, এবং শেষে চেয়ারম্যানের অফিস। তার কাজ অভ্যাস হয়ে গিয়েছিল, রাতের এয়ার কন্ডিশনের ঠান্ডা এবং সেই গভীর নীরবতার, যেখানে কেবল গ্রানাইটের মেঝেতে মোছার সরসর শব্দ আসত। প্রিয়া তার ব্যাগ ঘরের এক কোণে রাখল, তার রঙের বই বের করল, এবং সব সময়ের মতো এক কোণে চুপচাপ বসে গেল। কিন্তু আজ কিছু আলাদা ছিল। মেয়েটি অনেক টাকা দেখল, তার চোখ গোল হয়ে গেল। এমন একটি দৃশ্য যা যে কোনো শিশুর কাছে রূপকথার গল্পের মতো লাগবে। সে চুপচাপ কাছে এলো, সিন্দুকের ভেতরে উকি দিল। সে হাত ঢোকালো না, স্পর্শ করল না, কেবল দেখতে থাকল।
তারপর কয়েক সেকেন্ডের পরে সে চারপাশে তাকালো। তার ব্যাগ থেকে একটি ছোট থলি বের করল, যা তার মা অনলাইন অর্ডারের খোলা টাকা রাখার জন্য ব্যবহার করতেন। মেয়েটি থলিটি খুলল এবং সিন্দুকে রাখা নোটগুলিকে সাজাতে শুরু করল। এগুলো কি? মা বলেন যে টাকা ঠিকমতো রাখতে হয়, প্রতিটি নোট তার জায়গায় থাকতে হবে, তবেই তার কদর হয়। সে ফিসফিস করে নিজেকে বলল। সে প্রতিটি বান্ডেল মূল্য অনুযায়ী সাজালো, প্রতিটি নোটের কিনারা ঠিক করল এবং সেগুলোকে আরও সুবিন্যস্ত করার জন্য জড়ো করল। একটিও নোট বের করল না, ব্যাগে রাখল না, কেবল সেগুলোকে সাজালো ঠিক ততটাই যত্নের সাথে যেন সে পুতুল সাজাচ্ছে। এরই মধ্যে বিক্রম সিং, যিনি তখনও চোখ বন্ধ করেছিলেন, তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। নিজের জায়গা থেকে নিজের চোখের পাতার ফাঁক দিয়ে তিনি মেয়েটির প্রতিটি গতিবিধি পরিষ্কার দেখতে পাচ্ছিলেন। তিনি তার প্রতিটি ফিসফিস শুনতে পাচ্ছিলেন। তিনি এক মুহূর্তের জন্য সেই মেয়েটির চোখে একটি চকমকও দেখলেন, যাতে লোভ ছিল না, চুরি ছিল না, কেবল নিষ্পাপতা এবং পবিত্রতা ছিল। আঙ্কেল, আপনি কি ঘুমোচ্ছেন? মেয়েটি আস্তে করে জিজ্ঞাসা করল, কিন্তু কোনো উত্তর এলো না। ঠিক তখনই মায়া ঘরে প্রবেশ করলেন, যিনি দরজা পর্যন্ত পরিষ্কার করে ফেলেছিলেন। প্রিয়া, তুমি কি করছো? কারোর জিনিসে হাত দিও না। কিন্তু মা, বাক্সের টাকা বাঁকা ছিল, আমি সেগুলোকে ঠিকমতো রেখে দিয়েছি, কিছু নিইনি। মায়া সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তার মেয়েকে টেনে নিলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। মা, আমি কিছু ভুল করিনি, প্রিয়া আস্তে করে বলল। আমি তো শুধু সাহায্য করতে চেয়েছিলাম। এই সময় বিক্রম সিং তার চোখ শক্ত করে বন্ধ করে নিলেন। তিনি একটি ঢোক গিললেন, কিছু বললেন না, নড়লেনও না। কেবল তার মন, যা বছরের পর বছর ধরে পাথর হয়ে গিয়েছিল, প্রথমবারের মতো ধীরে ধীরে ধুকধুক করে উঠল। সেই রাতে তিনি ঘুমোলেন না। তিনি ঘরে লাগানো ক্যামেরার ভিডিও দেখতে থাকলেন। মেয়েটি টাকা গোছানোর দৃশ্য বারবার দেখতে থাকলেন, যেখানে এক মুহূর্তের দ্বিধা বা অসততা ছিল না। তিনি সেই চিঠিটি খুললেন যা তার সচিব আজ বিকেলে টেবিলের ওপর রেখেছিলেন। একজন সেলস ডিরেক্টরের পদত্যাগ, কারণ তিনি একটি জমি চুক্তি থেকে পর্যাপ্ত কমিশন পাননি। তিনি সেই চিঠিটি নিচে রাখলেন এবং স্ক্রিনে থেমে থাকা একটি ছোট মেয়ের ছবি দেখলেন, যে ধাঁধার মতো নোটের বান্ডিল সাজাচ্ছে। এবং বহু বছরের মধ্যে প্রথমবারের মতো বিক্রম সিং নিজেকে জিজ্ঞাসা করলেন, আমি কাকে বিশ্বাস করছি, আর আমি অজান্তেই কাকে হারিয়েছি। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এবং তার হৃদয়ের বিশ্বাসের একটি দরজা, যা চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল, এইমাত্র সামান্য খুলেছিল। পরের সকালে মুম্বাইয়ের একটি চলের তাদের 20 বর্গমিটারের চেয়েও কম ঘরে জানালার ফাটল দিয়ে সূর্যের আলো পুরনো বিবর্ণ পর্দার ওপর পড়ছিল। মায়া সকালে তাড়াতাড়ি উঠে গিয়েছিলেন, যদিও গতরাতে তিনি কষ্টে ঘুমোতে পেরেছিলেন। প্রিয়া তখনও গভীর ঘুমেছিল। তার টেডি বিয়ারকে শক্ত করে ধরেছিল, যার একটি কান ছিঁড়ে গিয়েছিল। সেই ছোট মুখটি তার হৃদয়কে গলিয়ে দিত। যখনই তিনি তার মেয়েকে ঘুমোতে দেখতেন, তখনই তিনি আরও একটি দিন কাটানোর আরও একটি কারণ খুঁজে পেতেন। মায়া এক প্যাকেট ইনস্ট্যান্ট কফি তৈরি করলেন এবং ধীরে ধীরে চুমুক দিতে লাগলেন। গতরাতে সামান্য কিছু হলেই তিনি সব কিছু হারিয়ে ফেলতেন। তিনি ভালো করেই জানতেন যে যদি মিস্টার সিং ঠিক তখনই জেগে উঠতেন যখন মেয়েটি সিন্দুকের কাছে দাঁড়িয়েছিল, তবে কি হতো? শুধু একটি ভুল বোঝাবুঝি এবং তার জীবন সেখানেই শেষ হয়ে যেত। গরিবদের কেউ বিশ্বাস করে না, এই কথা তিনি অন্য কারোর চেয়ে ভালো জানতেন। কিন্তু না, মিস্টার সিং কিছু বললেন না, কোনো প্রতিক্রিয়া দেখালেন না, একটিও ধমক নয়। এমনকি যখন তিনি মাথা নিচু করে ক্ষমা চাইলেন এবং তার মেয়েকে ঘর থেকে এমনভাবে টেনে নিলেন যেন তিনি পালিয়ে যাচ্ছেন, তখনও তিনি চুপচাপ বসে রইলেন, চোখ আধ খোলা, একটি মূর্তির মতো। তিনি বুঝতে পারছিলেন না যে তিনি খুশি হবেন না চিন্তিত হবেন। মায়া মা মেয়ের ছোট্ট ভাড়ার ঘরের চারপাশে দেখলেন। একটি ছোট ইলেকট্রিক চুলা, একটি পুরনো ভাঁজ করা টেবিল যা প্রিয়ার পড়ার জায়গা ছিল, নুডলসের বাক্স দিয়ে তৈরি একটি ঘরে বানানো বইয়ের আলমারি, এবং একটি আলমারি যার কবজা ভেঙে গিয়েছিল এবং তিনি সেটিকে তার দিয়ে বেঁধে রেখেছিলেন। দুই মা মেয়ের জীবন এমনই ছিল, সাধারণ, দরিদ্র, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। সিং কর্পে রাতের শিফটের পরে প্রতিদিন সকালে তিনি 1 ঘন্টার জন্য ঘুমিয়ে নিতেন এবং তারপর তার অনলাইন বিক্রির কাজ শুরু করতেন। তার কোনো দোকান ছিল না, এমনকি কোনো পুঁজিও ছিল না। তিনি এক পরিচিতর কাছ থেকে জিনিসপত্র নিতেন, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে পোস্ট করতেন, প্রতিটি অর্ডার হাতে প্যাক করতেন এবং ডেলিভারির জন্য পাঠিয়ে দিতেন। ভালো দিনে 200 টাকা লাভ হতো আর খারাপ দিনে লোকসান। প্রিয়া, তার ছোট মেয়ে, যাকে তিনি সবসময় বোঝার চেয়েও বেশি আশীর্বাদ মনে করতেন, অবিশ্বাস্যভাবে ভালো ছিল। সে কখনো খেলনার জন্য জেদ করত না, সে কেবল রঙের বই পছন্দ করত, যা সে প্রায়ই মুদির দোকান থেকে চেয়ে নিয়ে আসত। সে তার মায়ের পুরনো সঞ্চয় খাতাটিও খুব পছন্দ করত।
প্রতিবার যখন মায়া সঞ্চয়ের খামে রাখার জন্য খুচরো টাকা গুনতেন, প্রিয়া তার পাশে বসে মনোযোগ দিয়ে তার মাকে প্রতিটি নোট গোছাতে দেখত। সে জিজ্ঞাসা করত, মা, আমাদের এগুলোকে ঠিকমতো কেন রাখতে হয়? কারণ টাকা হলো পরিশ্রমের পুরস্কার। আমাদের কাছে খুব বেশি নেই, তাই আমাদের এর কদর করা উচিত। তখন থেকে প্রিয়া যে কোনো মোটা নোট ঠিকমতো রাখার অভ্যাস তৈরি করে নিয়েছিল। এই অভ্যাসটি, যা ছোট মনে হলেও, সেটাই ছিল যা গতরাতে একটি অপ্রত্যাশিত মোড় এনে দিয়েছিল। ফোনটি বেজে উঠল। একটি অর্ডার ছিল। মায়া তাড়াতাড়ি ঠিকানা লিখলেন। প্রতিটি প্যাকেটে একটি ছোট কাগজ লাগিয়ে দিলেন। এরই মধ্যে প্রিয়া উঠল। তার চোখ ডলল এবং বলল, মা, গতকাল কি চেয়ারম্যান আঙ্কেল তোমাকে ধমক দিয়েছেন? না বেটা, তিনি কিছু বলেননি। তাহলে কি তিনি আমাকে টাকা ঠিক করতে দেখেছেন? মায়া থেমে গেলেন। তিনিও জানতেন না, কিন্তু তার মনে হয়েছিল যে হ্যাঁ, যেভাবে তিনি চুপচাপ বসেছিলেন তা স্বাভাবিক ছিল না। হতে পারে তিনি দেখছিলেন, হতে পারে সবকিছু এখনও শেষ হয়নি। তিনি ঝুঁকে তার মেয়ের চুলে হাত বুলালেন। প্রিয়া, তোমার মায়ের কথা মনে আছে তো? জি, যে জিনিস নিজের নয় তাতে হাত দিতে নেই, তা যতই সুন্দর হোক না কেন, কেউ দেখুক বা না দেখুক, কখনো না। খুব ভালো মেয়ে। মায়া তার মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। সেই মুহূর্তে তিনি স্পষ্টভাবে অনুভব করলেন যে যদিও তিনি দরিদ্র ছিলেন, কিন্তু তার হৃদয় গর্বে উঁচু ছিল। সেই দুপুরে যখন তিনি শেষ অর্ডারটি ডেলিভারি করলেন, তখন মায়া HR প্রধান মিরাজির কাছ থেকে একটি বার্তা পেলেন। মীরা বলছি, চেয়ারম্যান সাহেব তোমাকে বিকেল 5:30 অফিসে ডাকছেন। কোনো গুরুতর ব্যাপার নয়, চিন্তা করো না। মায়া বার্তাটি বারবার পড়লেন। তার হৃদয় দ্রুত ধুকধুক করছিল। মিরাজির আশ্বাস কোনো কাজে এলো না। তিনি সব রকমভাবে চিন্তিত ছিলেন। তিনি কি ক্যামেরা দেখে নিয়েছেন? তিনি কি তার মেয়ের কাজকে ভুল বুঝেছেন? তাকে কি চাকরি থেকে বের করে দেওয়া হবে? বিকেল 3টে মায়া বিল্ডিংয়ে ছিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকে। রামলালজির সাথে সিকিউরিটি রুমে অপেক্ষা করতে বলতে ভুললেন না। বৃদ্ধ গার্ড মা মেয়ের অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। চেয়ারম্যানের ঘর খোলা, সেই একই রাজকীয় ঠান্ডা পরিবেশ। বিক্রম সিং তার টেবিলের উপর বসেছিলেন। তার পিছনে বড় জানালা দিয়ে আসা আলো তার মুখকে আরও রহস্যময় করে তুলছিল। বসুন, তিনি বললেন। কণ্ঠস্বর গভীর ছিল, কিন্তু কঠোর নয়। মায়া বসে গেলেন। তার পিঠ সোজা রাখার চেষ্টা করছিলেন। তার হাত টেবিলের নিচে একে অপরের সাথে শক্ত করে বাঁধা ছিল। আমার তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করার আছে। জি, তিনি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। কাল সেই মেয়েটি সেই টাকাগুলো দেখল। তার প্রথম প্রতিক্রিয়া কি ছিল? মায়া ঢল গিললেন। তিনি মিথ্যা বলতে পারতেন না। তিনি সিন্ধুকে রাখা টাকা ঠিক করেছিলেন। তার মনে হয়েছিল যে টাকাগুলো ছড়িয়ে আছে। তুমি তোমার মেয়েকে টাকা সম্পর্কে কি শেখাও? স্যার, আমি তাকে শেখাই যে টাকা খুব মূল্যবান, কিন্তু যা নিজের নয় তা নেওয়া উচিত নয়, কেউ দেখুক বা না দেখুক। কয়েক সেকেন্ডের নীরবতা। মিস্টার সিং তার চোখের দিকে তাকালেন। তারপর তিনি ড্রয়ার খুললেন, একটি ফোন বের করলেন এবং সেটি চালু করলেন। ক্যামেরার ভিডিও চালানো হলো। প্রিয়ার ছোট ছবি দেখা গেল, যে পরিশ্রম করে নোটের বান্ডিল সাজাচ্ছিল। আমি এই ক্লিপটি ডজনবার দেখেছি, তিনি বললেন। তার কণ্ঠস্বর নরম হয়ে গিয়েছিল। মায়া তার ঠোঁট শক্ত করে কামড়ে ধরলেন। আপনি জানেন যে আমি মানুষের উপর কতটা বিশ্বাস হারিয়েছি। আত্মীয়রা ধোকা দিয়েছে, বন্ধুরা ঠকিয়েছে, ঘনিষ্ঠ কর্মচারীরা চুরি করেছে, এমনকি যারা বিশ্বস্ত বলে মনে হয়েছিল তাদেরও একটি দাম ছিল। তিনি এক মুহূর্তের জন্য থামলেন। কিন্তু সেই মেয়েটির কোনো দাম নেই, কোনো ভান নয়, কোনো মিথ্যা নয়, কেবল একটি ভালো মেয়ে। মায়া মাথা নিচু করলেন। তার চোখে জল এসে গেল। আমি কারোর দয়া চাই না, আমি শুধু সম্মানের সাথে কাজ করতে চাই। আমি জানি, এবং তুমি তার চেয়েও বেশি কিছুর যোগ্য যা তুমি পাচ্ছ। তিনি উঠলেন এবং জানালার দিকে চলে গেলেন। আজ থেকে আমি তোমার মাইনে বাড়িয়ে দিচ্ছি, কিন্তু কাগজে কলমে এটি রাতের শিফটের সমন্বয় হিসেবে দেখানো হবে। তোমার এটা জানার দরকার নেই যে কেন, এবং ধন্যবাদ বলারও দরকার নেই। মায়া উপরে দেখলেন। তিনি সত্যিই আবেগপ্রবণ ছিলেন। তার মনে হয়নি যে তার দয়ার প্রয়োজন আছে, কিন্তু প্রথমবারের মতো তার মনে হলো যে কেউ তাকে স্বীকৃতির চোখে দেখছে। আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমাকে ছোট করে দেখেননি। বিক্রম সিং মাথা নাড়লেন। তিনি ঘুরে গেলেন, যেন নিজের চোখে কিছু লুকাতে চান, এবং বহু বছরের মধ্যে প্রথমবারের মতো তিনি অনুভব করলেন যে তিনি তার ভেঙে যাওয়া বিশ্বাসকে আবার তৈরি করার যাত্রায় প্রথম ইটটি রেখেছেন। সিং কর্পোরেশনের 15তম তলায় আলো স্বাভাবিকের চেয়ে আগে জ্বলে উঠেছিল। আজ মিটিং রুমের পরিবেশ প্রতিদিনের চেয়ে একেবারে আলাদা ছিল, শান্ত কিন্তু তীব্র। সবাই পরিপাটি হয়ে বসেছিল। তাদের চোখ ত্রৈমাসিক প্রতিবেদন দেখানো স্ক্রিনের উপর ছিল, কিন্তু আসলে খুব কম লোকই মনোযোগ দিচ্ছিল।
টেবিলের শেষ প্রান্তে ভাইস প্রেসিডেন্ট রাহুল শর্মা একটি প্রকল্পের বিনিয়োগ কার্যকারিতার উপর জোরদার উপস্থাপন দিচ্ছিলেন। তার চুল চকচক করছিল এবং তার ইস্ত্রি করা হাতার নিচ থেকে রোলেক্স ঘড়ি জ্বলজ্বল করছিল। কর্তৃত্বপূর্ণ ভঙ্গিতে রাহুল কোম্পানির সহ-প্রতিষ্ঠাতার ছেলে ছিলেন, যিনি আদেশ দেওয়া এবং মান্য করার অভ্যস্ত ছিলেন। যখন বৈঠক শেষ হল তখনও বিক্রম সিং কিছু বলেননি। তিনি শুধু ধীরে ধীরে মাথা নাড়লেন এবং উঠে সরাসরি নিজের ঘরে চলে গেলেন। রাহুল তাকে যেতে দেখলেন। তার চোখ সামান্য ছোট হয়ে গেল। সম্প্রতি মিস্টার সিং কিছুটা আলাদা ছিলেন, আরও শান্ত, আরও গোপন এবং বিশেষ করে কোম্পানির সেই অদৃশ্য মানুষদের প্রতি আগ্রহ দেখাচ্ছিলেন, যেমন সেই পরিষ্কার কর্মীর মতো। রাহুল কখনো নিম্নস্তরের কর্মীদের দিকে মনোযোগ দেননি, কিন্তু যখন তিনি দেখলেন যে মায়ার বেতন সমন্বয় করা হয়েছে, যদিও কিছু হাজার টাকারই হোক না কেন, তিনি সঙ্গে সঙ্গে মনোযোগ দিলেন। এই কারণে নয় যে পরিমাণটি বড় ছিল, বরং এই কারণে যে এটি তার হাতে ছিল না। সমস্ত বেতন সমন্বয় নির্বাহী বোর্ডের মাধ্যমে হওয়ার কথা ছিল, কিন্তু এবার কাউকে জানানো হয়নি। তিনি এইচআর প্রধান মিরাজির সাথে কথা বললেন। তার কণ্ঠে কটাক্ষ ছিল। মিরাজি, আপনার মনে আছে যে বেতন বৃদ্ধির জন্য একটি প্রস্তাবপত্রের প্রয়োজন হয়? মিরাজি তার কম্পিউটার স্ক্রিন থেকে চোখ তুললেন, কিছুটা দ্বিধা করলেন। জি হ্যাঁ, কিন্তু মায়াজির ব্যাপারটা সরাসরি চেয়ারম্যানের নির্দেশনায় ছিল, তাই বিশেষ ব্যাপার। রাহুল ফ্যাকাশে হাসির সাথে বললেন, না, শুধু কোনো ব্যাপার নয়, আমি বুঝতে পারছি। তিনি মাঝপথে বাধা দিলেন। তার কণ্ঠে ছিল ঠাট্টা। আমার কেবল চিন্তা হচ্ছে যে পরে কেউ যেন এটা না বোঝে যে কাউকে যোগ্যতার বাইরে অন্য কারণে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। মিরাজির মুখ বন্ধ হয়ে গেল। তিনি উত্তর দেবার সাহস পেলেন না। রাহুল হলঘরে বাইরে বেরোলেন। তার হাত শক্ত করে ফোনে ছিল। তিনি বাণিজ্য জগতে ক্ষমতার অনেক পরিবর্তন দেখেছিলেন এবং তিনি ভালো জানতেন যে একজন ধনী মানুষের গরিবদের প্রতি আগ্রহ দেখানোর চেয়ে বিপজ্জনক আর কিছু নয়। সেই দুপুরে রাহুল অভ্যন্তরীণ যোগাযোগ বিভাগে গেলেন। কোম্পানির বার্ষিকীর জন্য যোগাযোগ পরিকল্পনা পরীক্ষা করার ভান করছিলেন, কিন্তু আসলে তিনি জিজ্ঞাসাবাদ করছিলেন। সম্প্রতি মিস্টার সিংয়ের কোনো অদ্ভুত কার্যকলাপ হয়েছে? কোনো নতুন ব্যক্তির সাথে দেখা করেছেন? তিনি কি বাইরে থেকে কাউকে পরামর্শদাতা হিসাবে ডেকেছেন? যোগাযোগ প্রধান মাথা চুলকালেন। হয়তো আপনি মিস্টার ভার্মার কথা বলছেন। শুনেছি যে তিনি নতুন নিরাপত্তা উপদেষ্টা। রাহুল ধীরে ধীরে মাথা নাড়লেন। প্রশান্ত ভার্মা। এই নামটি তিনি 2 বছর আগে একটি অভ্যন্তরীণ কেলেঙ্কারির সময় শুনেছিলেন, যখন কেউ বাজেট আত্মসাৎ করেছিল, কিন্তু তার পরিচয় কখনো সামনে আসেনি। যদি মিস্টার সিং সত্যিই ভার্মাকে ফিরিয়ে এনে থাকেন, তবে তিনি নিশ্চিতভাবে কিছু বড় করার প্রস্তুতি নিচ্ছেন। সেই রাতে নিজের অফিসে রাহুল একা বসেছিলেন। তার ঠান্ডা চোখ কম্পিউটার স্ক্রিনে ছিল। তিনি মায়ার সম্পূর্ণ অভ্যন্তরীণ ফাইল খুঁজে দেখলেন। এর আগে তিনি সেই ছোট মেয়েটির দিকে কখনো মনোযোগ দেননি, কিন্তু এখন তার নাম তার চিন্তায় একটি গাঁট হয়ে উঠল। কোনো ইউনিভার্সিটি ডিগ্রি নেই, কোনো পারিবারিক সম্পর্ক নেই, কোনো উৎকৃষ্ট অর্জন নেই, কেবল একজন রাতের শিফটের পরিষ্কার কর্মী। কিন্তু সে বিক্রম সিংকে ব্যক্তিগতভাবে বেতন বাড়াতে বাধ্য করেছে, পর্যালোচনা ছাড়াই, বৈঠক ছাড়াই, প্রতিবেদন ছাড়াই। এটা ছিল যৌক্তিক। রাহুল গত 3 মাসে বেতন সমন্বয় করা কর্মচারীদের তালিকা খুললেন। কেবল মায়ার নামই ছিল যা তার রক্তকে আরও ফুটিয়ে তুলল। পরের সকালে লিফটে রাহুলের দেখা হলো মায়ার সাথে, যিনি তার মেয়ে প্রিয়াকে নিয়ে ভেতরে আসছিলেন। তার চোখ তার দৃষ্টির সাথে মিল হলো। তিনি আস্ত করে মাথা নাড়লেন এবং নমস্তে করলেন, কিন্তু রাহুল উত্তর দিলেন না। তিনি ছোট মেয়েটিকে দেখলেন। তার ছোট মুখ, হাতে একটি নোটবুক শক্ত করে ধরা। তার চোখ তীক্ষ্ণ ছিল। তারপর তিনি ঠোঁট কুঁচকে বললেন, আজকাল আমাদের কোম্পানি একটি ক্র্যাচের মতো লাগছে, তাই না? মায়া থামলেন, কিছুটা মাথা নিচু করলেন। ক্ষমা করবেন স্যার, গভীর রাতে আমার সন্তানের যত্ন নেওয়ার কেউ থাকে না। আমি এইচআর বিভাগ থেকে অনুমতি নিয়েছি। এইচআর বিভাগের কি কোম্পানিকে বাচ্চাদের ঘুমানোর জায়গা বানানোর অধিকার আছে? তার কণ্ঠস্বর ছুরির মতো তীক্ষ্ণ ছিল। প্রিয়া ঘাবড়ে গিয়ে তার মায়ের হাত শক্ত করে ধরে নিল। মা, বাড়ি চলি। কোনো ব্যাপার না বেটা। মায়া তার মেয়ের হাত আলতো করে চাপলেন। তার কণ্ঠস্বর নরম কিন্তু দৃঢ় ছিল। আমাদের এখানে একটি পেশাদার কাজের পরিবেশের নিয়ম আছে। রাহুল চালিয়ে গেলেন। তোমাদের মতো লোকদের নিজেদের জায়গা মনে রাখা উচিত। যখন লিফটের দরজা খুলল, তখন তিনি পেছনে না ফিরে চলে গেলেন। মায়া চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তার হাত হালকা কাঁপছিল। প্রিয়া উপরে দেখে জিজ্ঞাসা করল, মা, ওই আঙ্কেল কি আমাকে ঘৃণা করেন? মায়া তার মেয়েকে জড়িয়ে ধরলেন, ঠোঁট বন্ধ করলেন। এটা তোমার ভুল নয় বেটা। কিছু লোক ভালোবাসা দিতে জানে না। সেই সন্ধ্যায় নিরাপত্তা নজরদারি কক্ষে প্রশান্ত বর্মা অভ্যন্তরীণ ক্যামেরা পর্যবেক্ষণ করছিলেন। যখন তিনি লিফটে হওয়া কথোপকথনের রেকর্ডিং দেখলেন, তিনি এটিকে আবার চালালেন। প্রতিটি শব্দ পরিষ্কার শুনলেন। তার চোখ ছোট হয়ে গেল। বর্মা বিক্রম সিংকে ফোন করলেন। আমার মনে হয় আপনার এটা দেখা উচিত। রাহুল নড়াচড়া শুরু করে দিয়েছে।
অপরদিকে কয়েক সেকেন্ডের নীরবতা। HR বিভাগ এবং 14তম তলার হলঘরের কার্যক্ষেত্রে আরও মাইক্রোফোন লাগিয়ে দাও, মিস্টার সিং সংক্ষেপে বললেন। আমাদের জানতে হবে যে সে কী প্রস্তুতি নিচ্ছে। আপনি কি এটি এগিয়ে নিয়ে যেতে চান? এগিয়ে নিয়ে যেতে নয়, ঠিক করতে হবে। যদি আমরা রাহুলের মতো লোকদের আরও একদিন থাকতে দিই, তবে মায়ার মতো আরও অনেক মহিলাকে পেষণ করা হবে। প্রশান্ত বর্মা মাথা নাড়লেন, যদিও কেউ দেখছিল না। তিনি জানতেন যে এই লড়াই শুরু হয়ে গেছে, এবং সেই অপরিচিত দরিদ্র মহিলা মায়া একটি গোপন লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন, যেখানে ন্যায় বিচার কেবল চাওয়া হয় না, বরং তাকে সম্পূর্ণ সতর্কতা এবং শক্তি দিয়ে রক্ষা করতে হয়, কারণ আরও একবার ভালো কিছু বিপদে ছিল। বিক্রম সিং কখনও আবেগের দ্বারা সহজে প্রভাবিত হওয়া ব্যক্তি ছিলেন না। একটি প্রধান রিয়েল এস্টেট গ্রুপের পরিচালনা করতে গিয়ে বছরের পর বছর ধরে তিনি তোষামোদমূলক চোখ, মিষ্টি কথা এবং পিঠে ছুরি মারার মতো হালকা আঘাতগুলিকে এড়িয়ে চলতে শিখেছিলেন। কিন্তু এই অভিজ্ঞতা তাকে এটা অনুভব করার জন্য যথেষ্ট সংবেদনশীল করে তুলেছিল যে সিং কর্পের মধ্যে কিছু ধোঁয়াচ্ছে যা ফেটে যেতে চলেছে। মায়ার সাথে সাক্ষাতের পর তিনি আরও শান্ত হয়ে গিয়েছিলেন, কিন্তু তার সিদ্ধান্ত আগের চেয়েও দ্রুত এবং নির্ণায়ক হয়ে উঠেছিল। তিনি পুরো অভ্যন্তরীণ নজরদারি ব্যবস্থাটিকে আবার সক্রিয় করে দিলেন, যা এর আগে একটি গ্রাহক তথ্য ফাঁস মামলার পরে স্থাপন করা হয়েছিল, কিন্তু পরে বাজেট কারণে থামিয়ে দেওয়া হয়েছিল। এবার সেই ব্যবস্থার নেতৃত্ব দিচ্ছিলেন পুরনো পরামর্শদাতা প্রশান্ত বর্মা। প্রতিটি কথোপকথন, প্রতিটি প্রতিবেদন, প্রতিটি অস্বাভাবিক পরিবর্তন রেকর্ড করা হচ্ছিল এবং সরাসরি চেয়ারম্যানের অফিসে রিপোর্ট করা হচ্ছিল, মাঝের স্তরগুলিকে পাশ গিয়ে, এবং এর মাধ্যমেই তিনি প্রথম সংকেত খুঁজে নিলেন। রাহুল শর্মা পুরনো অংশীদারদের একটি ছোট গ্রুপের সাথে ব্যক্তিগত বৈঠক শুরু করে দিয়েছিলেন, যাদের মধ্যে কিছু নামও অন্তর্ভুক্ত ছিল যাদের আগে প্রকল্পের দাম বাড়ানোর জন্য ব্ল্যাকলিস্ট করা হয়েছিল। সেই দুপুরে তিনি মীরাজিকে নিজের ঘরে ডাকলেন। তোমার কাছে কি এখনও মায়ার কর্মচারী ফাইল আছে? জি আছে। কোনো ব্যাপার আছে স্যার? আমি তার পারিবারিক পট্টভূমি জানতে চাই। তার কি কোনো আত্মীয় আছে? মীরাজি কিছুটা দ্বিধা করলেন, তারপর তার ল্যাপটপে ফাইলটি খুললেন। তার কণ্ঠস্বর ধীর হয়ে গেল। জি, মা অনেক আগে মারা গিয়েছিলেন। বাবা মারা গিয়েছিলেন যখন প্রিয়ার জন্ম হয়েছিল। কোনো সহোদর ভাই বোন নেই। সেই সময় তিনি গর্ভবতী হওয়ার কারণে মাঝপথে পড়াশুনো ছেড়ে দিয়েছিলেন। পরে তিনি মজুরি করতেন এবং তারপর একটি সেবা প্রদানকারীর মাধ্যমে আমাদের কোম্পানিতে পরিষ্কার করার কাজে এসেছিলেন। তাহলে তিনি পুরোপুরি একা তার মেয়েকে বড় করছেন? জি। মিস্টার সিং মাথা নাড়লেন এবং কিছু বললেন না। তার ছায়া মেঝেতে লম্বা হচ্ছিল। তার চোখ জানালার দিকে ছিল, যেখান থেকে সূর্যের আলো আসছিল। কেউ জানত না যে তিনি কি ভাবছেন, কিন্তু সেই নীরবতা একটি আসন্ন ঝড়ের সংকেত। আরও একটি জায়গায়, একটি নতুন খোলা শপিং সেন্টারের নিচের তলায় একটি ক্যাফেতে রাহুল শর্মা প্রায় 50 বছর বয়সী একজন মানুষের সামনে বসেছিলেন, যার পেট কিছুটা বেরিয়েছিল, মাথা টাক ছিল, কিন্তু চোখ ছুরির মতো তীক্ষ্ণ ছিল। মিস্টার গুপ্তা, একজন নির্মাণ কোম্পানির পরিচালক, যিনি আগে সিং কর্পের ঠিকাদার ছিলেন যতক্ষণ না তাকে উপকরণে টাকা খাওয়ার সন্দেহ থেকে তালিকা থেকে সরানো হয়েছিল। মিস্টার সিং এখনও পুরনো কথা ভোলেননি, কিন্তু যদি সঠিক সময়ে করা হয় তবে সবকিছু পাল্টে যেতে পারে। রাহুল কফিতে একটি চুমুক দিলেন, তার কণ্ঠস্বর ধীর ছিল। গুপ্তা দীর্ঘশ্বাস ফেলে তার গ্লাস টেবিলের ওপর রাখলেন। আমি শুনেছি যে তিনি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থাটিকে আবার প্রতিষ্ঠা করছেন, এমনকি মিস্টার বর্মাকেও পরামর্শদাতা হিসেবে ডেকেছেন। এত সাবধানতা সত্ত্বেও তুমি এখনও শর্টকাট নিতে চাও? রাহুল ঠান্ডা হাসির সাথে বললেন, কারণ তিনি সাবধান। আমাকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আমি চাই যে আপনি কিউ নয়, বান্দ্রা শহুরে এলাকা প্রকল্পের জন্য ফাইলগুলি প্রস্তুত করুন। আমরা এখনই এটিকে এগিয়ে নিয়ে যাব। পরিকল্পনাটি ত্রৈমাসিকের জন্য, কিন্তু আমি অগ্রগতি সংক্ষিপ্ত করার একটি উপায় খুঁজে বের করব। গুপ্তা মাথা নাড়লেন, তারপর তার চোখ ছোট করলেন। ওই গরিব মেয়ে মায়া বা অন্য কিছু? আমি শুনেছি যে সাম্প্রতিক পরিবর্তনগুলোর সাথে তার কিছু যোগাযোগ আছে। রাহুল ভ্রু কুঁচকেছিলেন। ওই মেয়েটি সত্যিই একটা ঝামেলা সৃষ্টিকারী ফ্যাক্টর, কিন্তু আমি লোকেদের তাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে বাধ্য করব। গল্প তৈরি করবেন? তৈরি করার প্রয়োজন নেই, শুধু সঠিক জায়গায় উস্কে দিতে হবে। সেই সন্ধ্যায় যখন মায়া 6ষ্ঠ তলার হলঘর পরিষ্কার করছিল, মীরাজি হঠাৎ ফোন করলেন। মায়া, তুমি কি কিছুক্ষণের জন্য HR অফিসে আসতে পারো? তোমার শিফট সম্পর্কিত কিছু তথ্যের নিশ্চিতকরণ দরকার। মায়া কাজ থামালেন, দ্রুত নিজের ঘাম মুছে এবং প্রিয়াকে নিয়ে লিফট থেকে নিচে নামলেন। যখন তিনি পৌঁছলেন তখন দেখলেন রাহুল আগেই টেবিলে বসে আছেন। নমস্কার। তিনি হাসলেন, কিন্তু তার চোখে কোনো বন্ধুত্ব ছিল না। বসো। জি।
আমি শুনেছি কোনো কাজ আছে? হ্যাঁ, মীরাজি বলেছেন যে সম্প্রতি তুমি প্রায়শই তোমার মেয়েকে কাজে নিয়ে আসো, আর তুমি জানো যে এটি একটি পেশাদার কাজের পরিবেশ। আমি শুরুতেই অনুমতি নিয়েছিলাম এবং সেটি মঞ্জুর হয়েছিল, মায়া ধীরে ধীরে বললেন। রাহুল মাথা নাড়লেন। আমি সেই বিষয়ে কথা বলছি না, আমি শুধু কৌতূহলী যে একজন একক মা, যিনি অনলাইন বিক্রয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা দুটোই করেন, মুম্বাইয়ে কিভাবে সংসার চালান। বাচ্চাকে লালন পালন করা, ভাড়া দেওয়া, খরচ, এটা কি আর্থিক সামর্থ্যের থেকে একটু বেশি নয়? মায়া ভ্রু কুচকালেন। তার উত্তর দেওয়ার আগেই রাহুল এগিয়ে বললেন, সম্প্রতি অফিস থেকে কিছু ছোটখাটো জিনিস গায়েব হয়েছে, এমনকি অর্থ বিভাগ থেকেও কিছু টাকা কম হয়েছে। কেউ সন্দেহ করেনি যতক্ষণ না আমি একাধিকবার ক্যামেরা দেখেছি। তুমি কি বলতে পারো যে তুমি কেন নির্ধারিত সময়ের পরেও সেই এলাকায় অনেকবার যাও? এটা সত্যি নয়। মায়া দাঁড়িয়ে গেলেন। আমি শুধু প্রতিদিনের মতো পরিষ্কার করি। আমি শান্ত থাকো, রাহুল হাত দিয়ে ইশারা করলেন। আমি এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছইনি, আমি শুধু নিশ্চিত করতে চাই। কিন্তু যদি তুমি কিছু ভুল না করে থাকো, তাহলে হয়তো ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। মায়া শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করলেন। তার ঠোঁট এত শক্তভাবে চেপে গিয়েছিল যে সেগুলি সাদা হয়ে গিয়েছিল। তিনি তার জীবনে কখনো এত অপমানিত বোধ করেননি। সেই মুহূর্তে ঘরের দরজা খুলল। বিক্রম সিং হাতে একটি ফাইল নিয়ে ভেতরে এলেন। ভেতরে আসার জন্য ক্ষমা করবেন, তিনি বললেন। তার চোখ সরাসরি রাহুলের দিকে ছিল। আপনি কিভাবে জানলেন? আমি তখন থেকেই জানি, যখন তুমি জাল পাততে শুরু করেছিলে। ক্যামেরা এখনও কাজ করছে। আমি সিস্টেমটি পুনরায় ইনস্টল করার অনুমোদন দিয়েছিলাম। তোমার কি মনে হয়েছিল আমি নজর রাখছি না? রাহুল স্তব্ধ হয়ে গেলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমরা পরে কথা বলবো। মিস্টার সিং তার দিকে দেখলেন এবং তারপর মায়ার দিকে ফিরলেন। তার কণ্ঠস্বর নরম হয়ে গেল। মায়াজি, আমি দুঃখিত যে আপনাকে এই সব সহ্য করতে হলো। আপনি এবং আপনার মেয়ে যেতে পারেন, সবকিছু পরিষ্কার হয়ে যাবে। মায়া সেখানেই দাঁড়িয়ে রইলেন। তিনি পুরোপুরি বুঝতে পারছিলেন না যে এই মাত্র কি ঘটল, কিন্তু যখন তিনি তার চোখের দিকে দেখলেন, সেই চোখ আগের মতো ঠান্ডা ছিল না। তিনি জানলেন যে প্রথমবারের মতো কেউ তার পক্ষে দাঁড়িয়েছে। সেই সন্ধ্যায় বাড়ি ফেরার সময় প্রিয়া তার মায়ের হাত ধরল। মা, আজ আপনি কাঁদলেন না। মায়া তার মেয়ের দিকে তাকিয়ে মাথা নাড়লেন। না বেটা, কারণ মা জানেন যে সত্যকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। গুজব বর্ষার বাতাসের চেয়েও দ্রুত ছড়ায়। সোমবার সকালে মায়া সিং কর্পের ভবনের নিচতলায় পা রাখতেই অদ্ভুত দৃষ্টিগুলি তাৎক্ষণিকভাবে তার দিকে ঘুরে গেল। কিছু চোখ এড়িয়ে যাচ্ছিল, কিছু স্থিরভাবে তাকিয়েছিল, কিছু ব্যঙ্গাত্মক হাসি দ্রুত ফুটল এবং যেই তিনি ঘুরলেন অমনি তা গায়েব হয়ে গেল। কাউকে কিছু বলার প্রয়োজন ছিল না। মায়া স্পষ্টভাবে তার চারপাশের অস্বাভাবিক পরিবেশটি অনুভব করলেন, যা এত ঘন এবং ভারী ছিল যেন তার প্রতিটি পদক্ষেপ কাদার মধ্য দিয়ে যাচ্ছিল। তিনি মাথা নিচু করলেন, তার পুরনো কাপড়ের ব্যাগের স্ট্র্যাপটি শক্ত করে ধরলেন। প্রিয়া এখনও পেছনে পেছনে হাঁটছিল, গতকালকের পাঠ সম্পর্কে কল করছিল। সে এত লাপরোয়া ছিল যে তার বুক ব্যথা করে উঠল। একটা 6 বছর বয়সী শিশুর তিরস্কারপূর্ণ দৃষ্টি এবং দারিদ্র্যের বোঝার মধ্যে থাকা উচিত নয়, কিন্তু জীবন কখনো কারো প্রতি কেবল এই কারণে দয়া করেনি যে তারা ভালো ছিল। যখন তারা নিরাপত্তা কক্ষের কাছে পৌঁছল, রামলালজি, সেখানকার সবচেয়ে বয়স্ক গার্ড, চুপচাপ তাকে ডাকলেন। তার সবসময় হাসি খুশি মুখটি আজ বিষণ্ণ ছিল। মায়া বেটি, তুমি কিছু শুনেছ? জি না। তিনি মাথা নাড়লেন। তার বুক ধক করে উঠল। লোকেরা বলছে যে তুমি অর্থ বিভাগ থেকে টাকা চুরি করেছ। একটি ঠান্ডা স্রোত তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। আমি কিছু ভুল করিনি, আমি কিছু নিইনি। মায়া ফিসফিস করে বললেন। আমার তোমাকে বিশ্বাস আছে, রামলালজি তৎক্ষণাৎ বললেন। তার কণ্ঠস্বর কর্কশ ছিল, কিন্তু দুনিয়ার মুখ এত সহজে বিশ্বাস করে না। আজ সকালে কেউ একজন একটি বেনামি নোটিশ প্রিন্ট করে 3য় এবং 7ম তলার টয়লেটে সেটে দিয়েছে। মায়া কিছুই বলতে পারলেন না। তার গলা বুঝে এলো। তিনি এখনও গতদিনের জিজ্ঞাসাবাদের ধাক্কা থেকে বের হতে পারেননি, যে এখন তাকে একটি অদৃশ্য, আরও কুটিল এবং আরও নিষ্ঠুর ঢেবের সম্মুখীন হতে হচ্ছিল। কার্যনির্বাহী বোর্ডের সভায় রাহুল শর্মা হাত গুটিয়ে বসেছিলেন। HR রিপোর্ট দেখতে দেখতে তার ঠোঁটে একটি হাসি ছিল। তার মুখ জয়ী ভাবনায় পূর্ণ ছিল। মিস্টার সিং, আমার মনে হয় আমাদের সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। যদিও কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই, কিন্তু কোম্পানির সুনামকে প্রভাবিত হওয়া থেকে রক্ষা করার জন্য আমি অভ্যন্তরীণ তদন্তের জন্য মায়াকে অস্থায়ীভাবে বরখাস্ত করার প্রস্তাব করি। বিক্রম সিং তাড়াহুড়ো করে কোনো প্রতিক্রিয়া জানালেন না। তিনি ধীরে ধীরে পাতা উল্টালেন। তার চোখ শান্ত কিন্তু তীক্ষ্ণ ছিল। আর তুমি তদন্ত কিভাবে করবে? প্রক্রিয়া অনুযায়ী আমরা সমস্ত ক্যামেরা লগ পর্যালোচনা করতে পারি।
প্রবেশবাহিরের তালিকা বের করতে পারি এবং যতবার সে সংবেদনশীল এলাকার কাছাকাছি গেছে তা পরীক্ষা করতে পারি। তুমি ভালো করেই জানো যে ক্যামেরা সিস্টেমটি আমার দ্বারা আপগ্রেড করা হয়েছে। যা দেখার প্রয়োজন ছিল তা আমি দেখে নিয়েছি। তাহলে আপনি এখনও কোনো সিদ্ধান্ত নেননি কেন? রাহুল ভ্রু কুঁচকালেন। কারণ আমি অন্যের কথাই সিদ্ধান্ত নিই না, এবং অবশ্যই টয়লেটে সাঁটা একটি বেনামি কাগজের টুকরার উপর তো একেবারেই নয়। কয়েক সেকেন্ডের জন্য নীরবতা ছেয়ে গেল। সভায় উপস্থিত অন্যান্য সদস্যরা দম বন্ধ করে দুজনকে দেখছিলেন। যে সংঘাত দিনের পর দিন গোপনে চলছিল, আজ প্রথমবারের মতো সবার সামনে এলো। রাহুল জোর দিয়ে বললেন, তাহলে আপনি একটি পরিচ্ছন্নতা কর্মীকে রাখার জন্য একটি পুরো কোম্পানির সুনাম ঝুঁকিতে ফেলতে প্রস্তুত? বিক্রম সিং ধীরে ধীরে রিপোর্ট বন্ধ করলেন এবং সরাসরি রাহুলের চোখে তাকালেন। না, আমি সত্যকে কুসংস্কারের উপর রাখার জন্য প্রস্তুত। পঞ্চম তলার কর্মচারী বিশ্রামকক্ষে HR প্রধান মিরাজি সেই কালো সাদা ফটোকপি করা কাগজগুলি সরানোর চেষ্টা করছিলেন, যেগুলিতে মোটা অক্ষরে লেখা ছিল, একটি পরীর মুখের চোর, নিজের জিনিসপত্র সাবধানে রাখুন। তিনি একটি একটি করে কাগজ সরালেন এবং মুচড়ে দিলেন, কিন্তু তার মন বিক্ষিপ্ত ছিল। তিনি ভালো করেই জানতেন যে এটি আপনা আপনি প্রকাশিত হয়নি, এর পিছনে কেউ ছিল, এবং উদ্দেশ্য কেবল বিদ্বেষ ছিল না, এটি ছিল একজন একক মহিলার সম্মানের ওপর সরাসরি আক্রমণ। এবং সর্বোপরি এটি এমন একটি দুর্বলতাকে লক্ষ্যবস্তু করছিল যা কোম্পানি দীর্ঘকাল ধরে এড়িয়ে যাচ্ছিল, অভ্যন্তরীণভাবে নীরব স্তরায়ন। যদিও মায়া আনুষ্ঠানিকভাবে অফিসের স্টাফ ছিলেন না, তবুও অনেকে তার কঠোর পরিশ্রম, নম্রতা এবং একা সন্তান লালন পালনের জন্য তার প্রশংসা করত। তার উপস্থিতি ছিল একটি নীরব অনুস্মারক, যে ঠান্ডা অফিসে বসে থাকা প্রত্যেকেই মেঝে পরিষ্কার করার চেয়ে শ্রেষ্ঠ নয়। এই বিষয়টি কিছু লোককে অস্বস্তি দিত, এবং রাহুল সহ আরও কিছু লোক এটিকে একটি হুমকি হিসেবে দেখত। সেই সন্ধ্যায় মায়া তার পুরনো ভাড়ার ঘরে তার মেয়ের সাথে বসেছিলেন। তার কাছে কাদার শক্তি ছিল না, না ছিল তার মেয়েকে সান্ত্বনা দেওয়ার মতো শব্দ। প্রিয়া এখনও তার পুরনো গল্পের বইটি জড়িয়ে ধরেছিল। তার নিষ্পাপ চোখ উপরে উঠল। মা, আমরা কি গরিব? তাই কি সবাই আমাদের ঘৃণা করে? মায়া থেমে গেলেন। এই প্রশ্নটি তার হৃদয়ে ছুরির মতো বিঁধে গেল। না বেটা, সবাই আমাদের ঘৃণা করে না, শুধু কিছু লোক এখনও বোঝেনি। তাহলে আমি আপনার সাথে কোম্পানিতে যাব না। কেন? আমি চাই না যে আপনাকে আরও বেশি ঘৃণা করা হোক। মায়া মুখ ফিরিয়ে নিলেন, তার লাল চোখ লুকালেন। তিনি জানতেন যে এই মেয়েটি খুব তাড়াতাড়ি সেই জিনিসগুলি বুঝে গেছে যা তার জানা উচিত ছিল না। তার ফোন ভাইব্রেট হলো। মিরাজির একটি বার্তা। হতে পারে কাল তোমাকে সভার জন্য ডাকা হবে। ভয় পেও না, কেউ একজন আছে যে তোমাকে বিশ্বাস করে। মায়া সেই সরল ছোট বাক্যগুলি দেখলেন, কিন্তু সেই মুহূর্তে সেগুলি ছিল একটি দড়ির মতো যা তাকে খাদ থেকে টেনে তুলল। কেউ তাকে বিশ্বাস করত, এবং কেবল একজন ব্যক্তিই তার পক্ষে দাঁড়ানোর জন্য যথেষ্ট ছিল। তিনি তার হাত বুকের ওপর রাখলেন, চোখ বন্ধ করলেন এবং একটি লম্বা শ্বাস নিলেন। কাল ঝড় আসবে, কিন্তু তিনি পালাবেন না, কারণ তার লুকানোর কিছু ছিল না, এবং সর্বোপরি কারণ তিনি প্রিয়ার মা ছিলেন, সেই শিশু যেই কাটা ভরা পৃথিবীতে শালীনতার সাথে বাঁচতে শিখছিল। এক মঙ্গলবার সকালে মুম্বাইয়ে বেমৌসুমি বৃষ্টি হল। সেপ্টেম্বরের মাঝামাঝি হওয়া বিরল বৃষ্টি বাতাসকে আরও আর্দ্র এবং বিষণ্ণ করে তুলল। সিংকর্পের বিল্ডিং, যা সারা রাত আলোকিত থাকত, আজ ধূসর বৃষ্টির পর্দার নিচে ঝুঁকে আছে বলে মনে হচ্ছিল। মায়া তার হাতে ভেজা রেনকোট শক্ত করে ধরে লবিতে প্রবেশ করলেন। প্রিয়া তার মায়ের সাথে লেগেছিল। তার কাপড় বৃষ্টিতে ভিজে গিয়েছিল, কিন্তু সে এখনও খুশি ছিল, কারণ সে তার মায়ের সাথে এসেছিল, যদিও সে বুঝতে পারছিল না যে কি হচ্ছে। গুজবে জড়িয়ে পড়ার দিন থেকে মায়ার প্রতিটি পদক্ষেপ জনগণের রায়ের কাঠগড়ার মধ্যে দিয়ে যাওয়ার মতো ছিল। কেউ সরাসরি কিছু বলেনি, কিন্তু তাদের চোখ সব বলে দিয়েছে। এটা অদ্ভুত ছিল। যখন একটি মিথ্যে অভিযোগ যথেষ্টবার পুনরাবৃত্তি করা হয়, তখন তা সেই লোকেদের চোখে সত্য হয়ে যায় যাদের যুক্তির প্রয়োজন হয় না। সকাল 8:10 মিরাজি বার্তা পাঠালেন যে 15 তলার মিটিং রুমে চেয়ারম্যানের সাথে বৈঠক আছে। মায়া তার মেয়েকে নিয়ে লিফটের কাচের দরজার সামনে দাঁড়ালেন, তার চুল ঠিক করলেন এবং তারপর ঝুঁকে আলতো করে বললেন, ওপরে গিয়ে চুপ করে বসবে, কিছু বলবে না, মা সব সামলে নেবে। প্রিয়া মাথা নাড়ল। তার চোখ তার মায়ের দিকে তাকিয়েছিল, যেন সে অনুভব করতে পারছিল যে এইবার প্রতিবারের মতো নয়। পথে মায়ের হাসি ঠাট্টা ছিল না, সেই স্যান্ডউইচ ছিল না যা মা প্রায়শই কিনতেন। সব কিছু এত শান্ত ছিল যেন কিছু বড় ঘটতে চলেছে। মিটিং রুমের দরজা খুলল। ভেতরে শুধু মিস্টার সিং ছিলেন না, রাহুল শর্মা, মিরাজি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বোর্ডের 2জন লোক এবং একজন আইনি কর্মীও ছিলেন। বাতাস এতটাই ঘন হয়ে গিয়েছিল যে যখন মায়া ভেতরে এলেন, রুমে উপস্থিত সবাই ওপরে তাকালো। কিছু দৃষ্টি গম্ভীর ছিল, কিছু উদাসীন,
এবং বিশেষ করে মিস্টার সিং, তার চোখ এক মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল যখন তিনি তার সাথে হাঁটা ছোট মেয়েটিকে দেখলেন। তিনি বসার ইশারা করলেন। তার কণ্ঠস্বর গভীর কিন্তু স্পষ্ট ছিল। আজ আমরা এই বৈঠক ডেকেছি সেই সন্দেহগুলো স্পষ্ট করার জন্য যা অভ্যন্তরীণভাবে ছড়িয়ে পড়েছে। আমি চাই যে প্রক্রিয়ার সময় সবাই সম্মান এবং সততা বজায় রাখবে। মায়া ধীরে ধীরে মাথা নাড়লেন। তার চোখ সোজা ছিল, এড়িয়ে যাচ্ছিল না। রাহুল শর্মা শুরু করলেন। তার কণ্ঠস্বর একজন শিক্ষানবিশ প্রসিকিউটরের মতো নিস্তেজ ছিল। মায়ার বিরুদ্ধে অফিসের সম্পত্তির ক্ষতি এবং নির্ধারিত সময়ের বাইরে অর্থ বিভাগে আসা যাওয়ার সাথে সম্পর্কিত হওয়ার সন্দেহ রয়েছে। যদিও কোনো সরাসরি প্রমাণ নেই, তবে ক্যামেরা রেকর্ডিংয়ের ভিত্তিতে তাকে অনেকবার এই এলাকার কাছাকাছি দেখা গেছে। পাশাপাশি তার আর্থিক পরিস্থিতি স্পষ্ট নয়, যার কারণে কিছু লোক সন্দেহ করেছে। মায়া তার হাত তার কোলে শক্ত করে রাখলেন। ধীরে ধীরে বললেন, প্রথম কথা, আমি সেই এলাকায় গিয়েছিলাম কারণ আমাকে পরিষ্কার করতে বলা হয়েছিল। প্রতি রাতের কাজের বরাদ্দে এটি স্পষ্টভাবে লেখা থাকে। দ্বিতীয় কথা, আমার আয় আমার অ্যাকাউন্টে পাঠানো হয়, যা যাচাই করা যেতে পারে। আমার সন্তানের পড়াশোনার খরচ একটি এনজিও থেকে একক মায়েদের জন্য পাওয়া বৃত্তি থেকে আসে, যার সার্টিফিকেট আমার কাছে আছে। রাহুল ব্যঙ্গাত্মকভাবে হেসে বললেন, কি কাকতলীয়! ঠিক সেই সময় যখন তোমার বেতন বাড়ানো হলো, কোম্পানি প্রথমবার অর্থের ঘাটতি আবিষ্কার করল। এই সময় মিস্টার সিং হাত তুলে থামার ইশারা করলেন। তিনি প্রশান্ত ভর্মার দিকে তাকালেন, যিনি এইমাত্র হাতে একটি ইউএসবি নিয়ে ভেতরে এসেছিলেন। অনুমান চালিয়ে যাওয়ার আগে আমার মনে হয় আমাদের সম্প্রতি আপগ্রেড করা অভ্যন্তরীণ নজরদারি সিস্টেম থেকে বের করা ক্লিপটি দেখা উচিত। স্ক্রিন চালু হলো। সবার চোখ সেই ছবির ওপর স্থির হয়ে গেল, যেখানে স্পষ্টভাবে রাহুল শর্মাকে এক সপ্তাহান্তের রাতে তার ব্যক্তিগত কার্ড দিয়ে অর্থ বিভাগের দরজা খুলে দ্রুত একটি বড় খাম তুলতে এবং তারপর বেরিয়ে যেতে দেখা যাচ্ছিল। কোনো আওয়াজ ছিল না, শুধু সময়, স্থান এবং স্পষ্ট অবিসংবাদিত কার্যকলাপ ছিল। পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। রাহুল হতবাক ছিলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার মুখ খুলল এবং তারপর বন্ধ হয়ে গেল, যেন তিনি একটি শব্দও বলতে পারছেন না। নিয়ন্ত্রণ বোর্ডের দুজন লোকের মধ্যে একজন মাথা নেড়ে নিশ্চিত করলেন, এটি একটি সংশোধিত নয় এমন ভিডিও যা মূল সিস্টেম থেকে যাচাই করা হয়েছে। মিস্টার সিং সরাসরি রাহুলের দিকে ফিরলেন। তুমি কি কিছু বলতে চাও? সে আমি ছিলাম না, তিনি তোতলালেন। আমি শুধু একটি অগ্রিম ধার নিয়েছিলাম এবং তা ফেরত দেওয়ার ইচ্ছা ছিল। কোনো অগ্রিমের আবেদন ছিল না, না ছিল কোনো হিসেবের রেকর্ড, এবং আমার কাছে এই ধরনের আরও 4টি ক্লিপ আছে। মিস্টার সিং সবার দিকে তাকালেন। তাহলে আপনারা সবাই কি মনে করেন যে এই সমস্ত সন্দেহ দূর করার জন্য যথেষ্ট? কেউ উত্তর দিল না, কিন্তু সেই নীরবতা যে কোনো রায়ের হাতুড়ির আঘাত থেকেও জোরালো ছিল। মায়া তখনও চুপচাপ বসেছিল, হাসছিল না, কাঁদছিল না। তিনি কোনো আনন্দ অনুভব করেননি, শুধু একটি হালকা ভাব অনুভব করলেন যা তার হৃদয়ের মধ্যে দিয়ে গেল, যেন তার গলায় থাকা অদৃশ্য বোঝাটি পড়ে গেল। প্রিয়া তার কানে আলতো করে ফিসফিস করল, মা, এখন আমাদের বের করে দেওয়া হবে না, তাই না? মায়া তার মেয়ের হাত টিপলেন। না বেটা, আমরা কোথাও যাচ্ছি না। যখন লোকেরা ঘর থেকে যেতে শুরু করল, মিস্টার সিং মায়াকে থামালেন। তিনি প্রথমবারের মতো তাকে সম্মানের দৃষ্টিতে দেখলেন। আমি দুঃখিত যে আপনাকে এমন কিছু সহ্য করতে হলো যা আপনি যোগ্য ছিলেন না। কোনো ব্যাপার না স্যার, আমি শুধু শান্তিতে কাজ করতে এবং আমার মেয়েকে লালন পালন করতে চাই। শুধু শান্তি নয়, তিনি ধীরে ধীরে বললেন, তুমি সেই সময় তোমার মর্যাদা বজায় রেখেছিলে যখন সবকিছু তোমাকে নিচে নামাতে চাইছিল। এই কোম্পানির তোমার মতো মানুষের দরকার, যতটা আমি ভেবেছিলাম তার চেয়েও বেশি। তিনি প্রিয়ার দিকে তাকালেন, যে এখনও ঘরের চারপাশে দেখছিল। তার চোখ জ্বলছিল, যেন সে এইমাত্র একটি দুঃস্বপ্ন থেকে জেগেছে। সে খুব ভালো মেয়ে। যদি তুমি রাজি থাকো, তাহলে আমি দীর্ঘ সময়ের জন্য তার পড়াশোনায় সাহায্য করতে চাই। দয়ার কারণে নয়, বরং এই কারণে যে ওরকম একটি শিশুর সুযোগ পাওয়া উচিত। মায়ার গলায় কথা আটকে গেল। তিনি শুধু মাথা নাড়তে পারলেন। মিটিং রুম থেকে বেরিয়ে আসার সময় বৃষ্টি তখনও হচ্ছিল, কিন্তু এইবার প্রতিটি ফোঁটা সেই অদৃশ্য দাগগুলিকে ধুলে দিচ্ছিল যা গত কয়েকদিন ধরে তার উপর লেগেছিল। বারান্দার নিচে প্রিয়া তার মুখ উপরে তুলে প্রতিটি ফোঁটা অনুভব করল এবং চিৎকার করে উঠল, মা, বৃষ্টি কত ঠান্ডা, আমার তুলোর মতো হালকা লাগছে। মায়া তার মেয়ের দিকে তাকিয়ে হাসলেন। অনেক ঝড়ো দিনের পরে প্রথম সত্যিকারের হাসি। প্রতিটি ঝড় ধ্বংস করার জন্য আসে না, কিছু ঝড় পচা জিনিস পরিষ্কার করতে এবং একটি আরও নীল আকাশ উন্মুক্ত করতে আসে। এবং মা মেয়ের জন্য একটি নতুন অধ্যায় শুরু হয়ে গিয়েছিল, পরিচ্ছন্নতা থেকে, সত্য থেকে এবং এমন একটি বিশ্বাস থেকে যা কখনো হারায়নি। চমকপ্রদ বৈঠকের পরে সিং কর্পে এমন একটি পরিবেশ ছিল যেন একটি অদৃশ্য স্তর সরিয়ে ফেলা হয়েছে। গুজব শরতের পাতার মতো ঝরে পড়ল, এবং যেখানে একসময় সন্দেহপূর্ণ দৃষ্টি ছিল, সেখানে এখন কেবল একটি বিব্রত নীরবতা ছিল।
মায়া তার দৈনন্দিন পরিষ্কারের কাজে ফিরে এলেন, যেন তিনি কখনো যাননি। কিন্তু লোকেরা আগের মতো ছিল না। মায়া তাদের দোষ দেননি। তিনি গুজবের ওজন বুঝতেন এবং মানুষের সেই অন্তর্নিহিত দুর্বলতাটিও বুঝতেন, যখন তাকে সত্য এবং বারবার পুনরাবৃত্তি হওয়া কিছুর মধ্যে বেছে নিতে হয়। তিনি কেবল এটাই চেয়েছিলেন যে এই সব কিছুর পরে তার মেয়ে একটি আরও ন্যায়সঙ্গত পরিবেশে বড় হতে পারুক। কিন্তু যখন ঝড় চলে গেল, তখন যা অবশিষ্ট ছিল তা কেবল একটি পরিষ্কার আকাশ ছিল না। এটি সেই নীরব ফাটলগুলি, সেই লুকোনো কোণগুলিও উন্মোচিত করেছিল, যেখানে আলো সহজে পৌঁছায় না। 12 তলার ছোট মিটিং রুমে, যেখানে আগে রাহুল শর্মা কিছু ঘনিষ্ঠ অংশীদারদের সাথে গোপন বৈঠক করতেন, মিরাজি এবং প্রশান্ত ভার্মা ফাইলগুলির একটি সিরিজ পর্যালোচনা করছিলেন। আপনি দেখলেন, মিরাজি একটি খরচের রিপোর্ট এগিয়ে দিলেন। ভার্মা তার চশমা নাকের ওপর তুললেন। ভাবতে ভাবতে বললেন, এটি এমন একটি প্রকল্প যা 6 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে, কিন্তু রিপোর্টে এখনও প্রতি মাসে অতিথিদের বিনোদন এবং বিজ্ঞাপনের জন্য পরিচালন ব্যয় দেখানো হয়েছে। সব মিলিয়ে প্রায় 2-3 কোটি। চূড়ান্ত অনুমোদনকারী ছিলেন রাহুল, এবং সমস্ত নথি মিলে যায়। কোম্পানির সিল, সম্পূর্ণ বিল যদি ঘনিষ্ঠভাবে পরীক্ষা না করা হয়, তবে এটির সন্ধান পাওয়া কঠিন। এই লোকটি আমাদের ভাবনার চেয়েও চালাক। ভার্মা একটি লম্বা শ্বাস নিলেন। তিনি কর্পোরেট পরিবেশে ফিরে আসতে চাননি, কিন্তু বিক্রম সিংয়ের আমন্ত্রণ এবং মায়ার গল্প তাকে নাড়িয়ে দিয়েছিল। অবসর গ্রহণের বহু বছর পর প্রথমবারের মতো তার মনে হলো যে তাকে আবাস তোলার দরকার আছে। অন্য একটি ঘটনা প্রবাহে, একটি বিলাসবহুল বাংলোতে রাহুল শর্মা যোগাযোগ বিভাগ থেকে এইমাত্র জারি করা অভ্যন্তরীণ খবরটি দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। যদিও নামের উল্লেখ করা হয়নি, তবুও সবাই বুঝতে পারছিল যে যাকে সরানো হয়েছে সে তিনিই। কোনো অপেক্ষা নেই, কোনো নিরাপদ ল্যান্ডিং নেই, শুধু একটি সংক্ষিপ্ত ঘোষণা। অভ্যন্তরীণ তদন্তের ফলাফলের ভিত্তিতে শ্রী রাহুল শর্মা, প্রাক্তন মুখ্য পরিচালন কর্মকর্তা, এর কর্মসংস্থান চুক্তি অবিলম্বে কার্য করা হয় এবং তার ফাইল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি টেবিলের ওপর রাখা গ্লাসটি জোরে আছড়ে ফেললেন। কাচের টুকরোগুলি মেঝেতে ছড়িয়ে গেল। বদমাশরা ভাবে যে কয়েকটি ভিডিও দিয়ে আমাকে হারিয়ে দেবে। তিনি তার ফোন বের করলেন, একটি অজানা নাম্বারে ডায়াল করলেন। মিস্টার গুপ্তা, আমার সাহায্য দরকার। অন্যদিকে মিস্টার গুপ্তা কয়েক সেকেন্ড চুপ থাকলেন এবং তারপর ঠান্ডা স্বরে উত্তর দিলেন, তুমি এখন তোমার পুরনো অবস্থানে নেই। আমাদের মধ্যেকার চুক্তি শেষ হয়ে গেছে। তোমার সাহস কি করে পিঠ দেখানোর? আমি একজন ব্যবসায়ী, পরাজিত লোকেদের সাথে খেলি না। নিজেরটা দেখো। ফোন কেটে যাওয়ার শুকনো শব্দ প্রতিধ্বনিত হলো, যার ফলে রাহুল সেই বড় বাড়ির মাঝখানে একা দাঁড়িয়ে রইলেন, যেখানে আলো কেবল তার কাঁপতে থাকা ছায়াকে আরও উন্মোচিত করছিল। চেয়ারম্যানের অফিসে মিস্টার সিং 3টি কৌশলগত প্রকল্পের উন্নয়ন চার্টের সামনে দাঁড়িয়েছিলেন। সেই পরিকল্পনাগুলি, যা একসময় রাহুল নিয়ন্ত্রণ করতেন, এখন সবই একটি ভাঙা নির্মাণের মতো, যাকে প্রথম থেকে তৈরি করার প্রয়োজন ছিল। মিরাজি একটি প্রস্তাব নিয়ে একটি অভ্যন্তরীণ তালিকা নিয়ে ভেতরে এলেন। স্যার, আমি জানি এটি আপনার কাছে অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমি অস্থায়ী অভ্যন্তরীণ অডিট টিমের জন্য মায়াকে মনোনীত করতে চাই। মিস্টার সিং ঘুরলেন, তার ভ্রু সামান্য উঠল। সে একজন পরিচ্ছন্নতা কর্মী, তার কোনো বিশেষ দক্ষতা নেই। ঠিক বলেছেন, কিন্তু তার কাছে এমন একটি জিনিস আছে যা সবার কাছে থাকে না, সততা, এবং সবচেয়ে নিচের স্তর থেকে দেখার দৃষ্টি, যা সবসময় সেই জিনিসগুলি দেখতে পায় যা উপরে বসে থাকা লোকেরা দেখতে পায় না। এটি একটি সুবিধা। তিনি চুপচাপ জানালার বাইরে দেখতে লাগলেন, যেখানে বৃষ্টি থেমে গিয়েছিল এবং সূর্যের আলো ফাটল দিয়ে উকি দিতে শুরু করেছিল। তাকে একটি সুযোগ দাও, তবে অনুগ্রহ করার জন্য নয়, কারণ সে এর যোগ্য। মায়া তার নতুন অফিসে প্রবেশ করলেন। একটি ছোট ঘর যা এইচআর অফিসের পাশে ছিল, যাকে অভ্যন্তরীণ ক্রস চেক টিম হিসাবে পুনর্গঠিত করা হচ্ছিল। টেবিলে মিরাজি একটি ফাইল এবং একটি নতুন কর্মচারী কার্ড রাখলেন। মায়া, অস্থায়ী অভ্যন্তরীণ মূল্যায়ন টিম। তিনি তার দিকে দেখলেন। তার হাত কাঁপছিল। তার একটি অংশ এখনও বিশ্বাস করতে পারছিল না। মেঝে পরিষ্কারকারী থেকে এখন তাকে এমন একটি জায়গায় প্রবেশাধিকার দেওয়া হয়েছিল, যেখানে তার একটি কণ্ঠস্বর ছিল, অহংকার দেখানোর জন্য নয়, বরং এমন একজন ব্যক্তি হিসাবে অবদান রাখার জন্য, যাকে একসময় কুসংস্কারের কাদার মধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তী কয়েক সপ্তাহে মায়াকে সহজ জিনিসগুলির পর্যালোচনা, রিপোর্টিং, ক্রস চেকিং এবং সন্দেহ নথিভুক্ত করার মৌলিক প্রশিক্ষণ দেওয়া হলো। অদ্ভুতভাবে শত শত অফিস পরিষ্কার করার তার অভিজ্ঞতার কারণে, অসংখ্য ভিন্ন ভিন্ন গল্প শুনে তিনিই ছিলেন প্রথম ব্যক্তি যিনি একটি শাখা ব্যবস্থাপকের অতিথি ব্যয়ের রেকর্ডে একটি অস্বাভাবিকতা শনাক্ত করলেন। আমি দেখলাম যে এই রেস্তোরাঁর বিলটি একই দিনে 4 বার দেখা যাচ্ছে, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে। এটা সম্ভব নয় যে 4টি ভিন্ন দলকে একই খাবার একই পরিমাণে পরিবেশন করা হবে। মিরাজি মায়ার দিকে অবাক হয়ে তাকালেন। তোমার কিভাবে মনে আছে? মায়া ধীরে ধীরে হাসলেন।
আমি সেই রেস্তোরাঁয় 2 বছর টেবিল পরিষ্কার করেছি। মেনু নির্দিষ্ট, তাতে সেই খাবারগুলি নেই যা তারা তালিকাভুক্ত করেছে। তখন থেকে তিনি পরিদর্শন টিমে একটি বিশেষ চোখ হয়ে উঠলেন। পেশাগতভাবে দুঃখ না হলেও সূক্ষ্ম, সৎ এবং শোনার ক্ষেত্রে দুঃখ। আর যখন সবকিছু ধীরে ধীরে একটি নতুন দিকে যাচ্ছিল, মিস্টার সিং তাকে আরও একবার তার অফিসে ডাকলেন। মায়াজি, তিনি শুরু করলেন, আমি জানি যে আপনি কখনো ভাবেননি যে আপনি আপনার পুরনো কাজ ছাড়া অন্য কিছু করবেন, কিন্তু আমার বিশ্বাস যে যদি আপনার মতো লোকেরা এগিয়ে না আসে তাহলে এই সিস্টেম সবসময় পুরনো ভুলগুলির পুনরাবৃত্তি করবে। মায়া কৃতজ্ঞ চোখে তার দিকে দেখলেন। আমি কখনো ভাবিনি যে আমি একদিন এখানে বসব, কিন্তু যদি আমাকে বিশ্বাস করা হয় তাহলে আমি আপনাকে নিরাশ করব না। তিনি মাথা নাড়লেন। তার চোখে হালকা স্বস্তির ঝলক ছিল, যা কেবল তিনিই বুঝতে পারেন যিনি ঝড়ো সমুদ্রে একটি জাহাজ চালিয়েছেন। তিনি জানতেন যে তিনি কেবল একজন মহিলাকেই বাঁচাননি, বরং তার কোম্পানির অবশিষ্ট সম্মানকেও বাঁচিয়েছেন, যা তিনি কঠোর পরিশ্রমে তৈরি করেছিলেন। এবং সন্ধ্যার আলোতে যা কাঁচের জানালায় পড়ছিল, সেই ফাটলগুলি যা একসময় লুকানো ছিল, ধীরে ধীরে বিশ্বাস, সত্য এবং সাহসের একটি নতুন স্তর দ্বারা প্রতিস্থাপিত হল। মায়ার গল্প এখন কেবল তার নিজের ছিল না, বরং একটি অনুস্মারক ছিল যে আয়না ভেঙে যেতে পারে, কিন্তু সত্যিকারের প্রতিচ্ছবি সবসময় বজায় থাকে। সেই সন্ধ্যায় মুম্বাইয়ে আবার হালকা বৃষ্টি হচ্ছিল। আকাশ ধূসর মেঘে ঢাকা ছিল, যেন আকাশও তার হৃদয়ে একটি রহস্য লুকিয়ে রেখেছে যা এখনও খোলা হয়নি। মায়া এইমাত্র প্রিয়াকে স্কুল থেকে নিয়ে ফিরেছিলেন। মামে রাস্তার ধারে একটি নুডলসের দোকানে থামলেন। দোকানের টিনের ছোট ছাদ বৃষ্টির প্রতিটি ফোঁটার সাথে টপ টপ করছিল, কিন্তু ভেতরে অদ্ভুতভাবে উষ্ণ ছিল। প্রিয়া মজা করে খাচ্ছিল, তার মুখে এখনও সস লেগেছিল, কিন্তু তার চোখ ক্রমাগত দেখছিল। মায়া তার মেয়ের দিকে তাকিয়ে অজান্তেই হাসলেন। সম্প্রতি সবকিছু একটি নতুন পাতার মতো লাগছিল। তিনি এখন রাতে চুপচাপ পরিষ্কার করা মহিলা নন। তাকে শোনা যেত, তাকে বিশ্বাস করা হতো, এবং বিশেষ করে তার মেয়ে, যাকে একসময় একটি বোঝা হিসাবে দেখা হতো, এখন তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল। কিন্তু মায়ার মনের গভীরে একটি অন্ধকার কোণ তখনও অস্পৃশ্য ছিল। বেটা, তুমি কি জানতে চাও তোমার বাবাকে? মায়া হঠাৎ জিজ্ঞেস করলেন। তার হাত আলতো করে তার মেয়ের কাঁধে ছিল। প্রিয়া খাওয়া থামালো। প্রথমবারের মতো এই প্রশ্নটি এত স্পষ্টতার সাথে জিজ্ঞাসা করা হয়েছিল। হ্যাঁ, কিন্তু মা বলেছিল যে বাবার আমাদের প্রয়োজন নেই। মায়া ধীরে ধীরে নাড়লেন। হ্যাঁ, কিন্তু হয়তো এটা পুরোপুরি সত্য নয়। আমার মনে হয় যে এখন তোমার জানার সময় এসেছে। সেই রাতে সাধারণ ভাড়ার ঘরে মায়া আলমারির ড্রয়ার থেকে একটি পুরনো কাঠের বাক্স বের করলেন, যেখানে কেবল কয়েকটি পুরনো ছবি, একটি চিঠি এবং একটি লাল রঙের উলের হেয়ার ব্যান্ড ছিল যা পুরনো হয়ে গিয়েছিল। প্রথম ছবিটি ছিল একটি যুবকের, যার মুখে তীক্ষ্ণ বৈশিষ্ট্য এবং দৃঢ় চোখ ছিল। তিনি পুলিশের পোশাকে মায়ার পাশে দাঁড়িয়েছিলেন, যা একটি পুলিশ একাডেমির সমাবর্তন অনুষ্ঠানে তোলা হয়েছিল। সমীর ভার্মা, যিনি একসময় একজন দুর্দান্ত ছাত্র ছিলেন, সেই ব্যক্তি যাকে মায়া তার সবচেয়ে নিষ্পাপ তারুণ্যের সাথে ভালোবাসতেন। মায়া শান্ত স্বরে কিন্তু সামান্য লাল চোখ নিয়ে গল্পটি শোনালেন। আমি এবং তোমার বাবা তখন দেখা করেছিলাম যখন আমি পুলিশ একাডেমির হোস্টেলে পরিষ্কারের কাজ করতাম। তোমার বাবা প্রায়শই কল ঠিক করতে এবং জিনিসপত্র তুলতে আমাকে সাহায্য করতেন। তিনি একজন দয়ালু, সরল এবং নীতিবান ব্যক্তি ছিলেন। যখন আমি তোমার সাথে গর্ভবতী হলাম তখন তোমার বাবা খুব খুশি হয়েছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে স্নাতক হওয়ার পরে আমাকে বিয়ে করবেন। কিন্তু তারপর তিনি হঠাৎ একটি মিশনে মধ্য ভারতে চলে যান এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমি শুনলাম যে তিনি একটি চোরাচালান চক্রের পর্দা ফাঁস করার সময় গুরুতর আহত হন এবং তারপর বিভাগ পরিবর্তন করেন। আমি তাকে খুঁজে পাইনি। প্রিয়া চুপ হয়ে গেল। যদিও সে তখনও ছোট ছিল, সে এটা বোঝার জন্য যথেষ্ট বুদ্ধিমান ছিল যে তার মা সেই সমস্ত দিন একা কিভাবে সংগ্রাম করেছিলেন। আপনি কি বাবার সাথে আবার দেখা করতে চান? সে ধীরে ধীরে জিজ্ঞেস করল। মায়া দুঃখ ভরা হাসি দিয়ে বললেন, আমি খুব রেগেছিলাম। কিন্তু এখন আমি শুধু এটা জানতে চাই যে তোমার বাবা ঠিক আছেন কিনা। যদি সম্ভব হয়, আমি চাই যে তুমি তোমার বাবাকে চেনো। 3 দিন পর মায়া মিস্টার সিংয়ের সাথে দেখা করতে গেলেন। তার হাতে একটি ফাইল ছিল যা তিনি এইমাত্র পর্যালোচনা করেছিলেন। কিন্তু মিস্টার সিংকে যা অবাক করল তা ছিল ছবিটি, যা তিনি পরে টেবিলের ওপর রাখলেন। ব্যক্তিগত ব্যাপারের জন্য ক্ষমা করবেন, কিন্তু আপনি এই ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আপনি কি এই ব্যক্তিকে খুঁজে পেতে আমাকে সাহায্য করতে পারেন? মিস্টার সিং ছবিটি তুলতে তুলতে চিন্তিত হয়ে বললেন, সমীর ভার্মা, আপনি কি তাকে চেনেন?
হ্যাঁ, খুব ভালোভাবেই। সমীর আমার ছাত্র ছিল। পরে তাকে দুর্নীতি দমন ব্যুরোতে পাঠানো হয়। সেই সময়ের অন্যতম সেরা তরুণ কর্মকর্তা। তিনি ছবিটি নিচে রাখলেন। তার চোখ ভারী ছিল, কিন্তু একটি মিশনের পরে সমীর নিখোঁজ হয়ে গেল। কেউ জানে না যে সে কোথায় আছে। গুজব ছিল যে তাকে একটি উচ্চ পর্যায়ের তদন্তের জন্য গোপনে স্থানান্তরিত করা হয়েছে। কিছু লোক বলেছিল যে তাকে একটি অভ্যন্তরীণ বিষয়ে জড়িত থাকার কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, কিন্তু কেউ এর নিশ্চিত করেনি। মায়া চুপ হয়ে গেলেন। আশা এবং হতাশার মধ্যে একটি অস্পষ্ট অনুভূতি তাকে ঘিরে ধরল। মিস্টার সিং একটি লম্বা শ্বাস নিলেন। আমি ভার্মাকে ফোন করছি। যদি কেউ সমীরকে খুঁজে বের করতে পারে তবে সে কেবল তিনিই। 1 সপ্তাহ পরে একটি ক্যাফেতে প্রশান্ত ভার্মা মায়ার সামনে বসেছিলেন। তার হাতে একটি পাতলা ফাইল ছিল। জানালার ফাটল দিয়ে বাতাস বইছিল, যা রান্নাঘর থেকে মশলার সুগন্ধ নিয়ে আসছিল। আমি তাকে খুঁজে পেয়েছি। বর্তমানে সে একটি সার কোম্পানিতে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করছে। একটি মিথ্যা নাম ব্যবহার করছে। সে তার নাম কেন বদলেছে? মায়া জিজ্ঞেস করলেন। তার হৃদয় দ্রুত ধড়পড় করছিল। হতে পারে এটি পুরনো মিশনের ফলাফল। আমি এখনও নিশ্চিত নই, কিন্তু যদি তুমি দেখা করতে চাও তাহলে আমি তোমাকে নিয়ে যেতে পারি। 2 দিন পর তাদের গাড়ি এঁকে বেঁকে যাওয়া পাহাড়ি রাস্তা দিয়ে গেল, অন্তহীন কফি বাগান এবং পাহাড়ের পাদদেশে অবস্থিত অস্থায়ী ঘর পেরিয়ে। ছবিতে থাকা লোকটি এখন অনেক বদলে গিয়েছিল। তার চুল সাদা হয়ে গিয়েছিল, মুখ রোদে ঝলসে গিয়েছিল। তার চোখে যা একসময় উদ্দীপনা ছিল, এখন ক্লান্তি ছিল। কিন্তু গভীরে এখনও এমন একটি চরিত্র ছিল যা লুকিয়ে রাখা যায় না। সে সিঁড়িতে বসেছিল, হাতে একটি ছোট ডায়েরি ছিল। যখন সে মায়া এবং ভার্মাকে গাড়ি থেকে নামতে দেখল, তখন সে থেমে গেল। তার চোখে বিস্ময়ের ঝলক ছিল। মায়া? তার কণ্ঠস্বর কর্কশ হয়ে গেল। তারপর সে প্রিয়ার দিকে তাকালো, যে তার মায়ের হাত ধরেছিল। লাজুক কিন্তু পিছু হটছিল না। বাবা এবং মেয়ের চোখ মিলিত হল, কেবল 1 সেকেন্ডের জন্য। কিন্তু এটা সেই সমস্ত বছর ধরে দাঁড়িয়ে থাকা শিলাগুলিকে ভেঙে ফেলার জন্য যথেষ্ট ছিল। এই, সমীর কাঁপতে থাকা কণ্ঠে জিজ্ঞেস করল, তোমার মেয়ে? মায়া ধীরে ধীরে উত্তর দিলেন। অশ্রু আর লুকানো যাচ্ছিল না। প্রিয়া এগিয়ে গেল, ওপরে তাকিয়ে বলল, আমার নাম প্রিয়া। মা বলে যে আমি দেখতে বাবার মতো। সমীর নিচে বসে পড়লেন। তার কাঁপতে থাকা হাত সেই ছোট কাঁধে ঠেকল। আমাকে ক্ষমা করে দাও। আমি তখন ছিলাম না যখন তোমার আমাকে প্রয়োজন ছিল। একজন বয়স্ক মানুষের অশ্রু সেই ব্যক্তির গালে গড়িয়ে পড়ল, যিনি একসময় একা একটি পুরো অপরাধী চক্রের মোকাবিলা করেছিলেন, কিন্তু এখন একটি শিশুর নিষ্পাপ চোখের সামনে অসহায় বোধ করছিলেন। প্রিয়া কেবল চুপচাপ তাকে জড়িয়ে ধরল, যেন তার সহজাত প্রবৃত্তি তাকে বলে দিয়েছে যে এই সেই ব্যক্তি যে এত বছর ধরে নিখোঁজ টুকরোটি ছিল। সেই দুপুরে তারা কফি বাগান পেরিয়ে যাওয়া বাতাসের শব্দ শুনতে শুনতে একসাথে বসে রইল। গল্পটি আবার শোনানো হলো, জালে জড়িয়ে পড়া, সহকর্মীদের দ্বারা প্রতারিত হওয়া এবং একটি নেটওয়ার্কের কারণে যা তাকে আলো থেকে দূরে সরিয়ে দিয়েছিল, সেই পালিয়ে যাওয়া বছরগুলি সম্পর্কে। সমীর মাথা নিচু করলেন। আমার ভয় ছিল যে আমি যদি ফিরে যাই তাহলে আমি তোমাকে এবং বাচ্চাকে বিপদে ফেলব। আমার সাহস ছিল না। মায়া ধীরে ধীরে উত্তর দিলেন, আমি আপনাকে দোষ দিই না, কিন্তু আজ যদি আপনি সামনে আসার সাহস করেন তাহলে কখনোই খুব বেশি দেরি হয় না। প্রিয়া মাঝখানে বলল, তার কণ্ঠস্বর ছোট কিন্তু স্পষ্ট ছিল, বাবা, আপনি কি আমাদের সাথে মুম্বাই ফিরে আসতে পারেন? সমীর তার মেয়ের দিকে দেখলেন এবং তারপর মায়ার দিকে। যদিও তার মুখ তখনও সময়ের চিহ্ন দ্বারা পূর্ণ ছিল, কিন্তু তার চোখ এখন আগের মতো জ্বলছিল যখন সে স্বপ্নে ভরা একজন তরুণ কর্মকর্তা ছিল। আমি ফিরে আসব এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আর কখনো যাব না। দিনের শেষের মনোরম সন্ধ্যার আলোতে গাড়ি রওনা হলো। প্রত্যেকের হৃদয়ে একটি ভিন্ন অনুভূতি ছিল, উদ্বেগ, আশা, কিন্তু আশায় ভরা। পেছনে প্রিয়া ঘুমিয়ে গেল, তার মাথা তার বাবার কাঁধে ঠেকানো ছিল। মায়া পেছনের দেখার আয়নায় দেখলেন। তার কাছে সেই মুহূর্তটি একটি নীরব চলচ্চিত্রের মতো মনে হলো, শান্ত, সরল, কিন্তু আগে আসা যে কোনো কিছুর চেয়ে গভীর। এবং বহু বছর পরে প্রথমবারের মতো তার পরিবার, যদিও একটি জোড়া লাগানো টুকরো, অবশেষে সম্পূর্ণ হয়েছিল। ক্রমাগত উত্থান এবং পতনের পরে সিংকর্পে ফিরে আসায় কোম্পানিতে পরিবেশ এমন ছিল যেন শ্বাস ধরে রাখা হয়েছে। যে হলগুলি একসময় সন্দেহ এবং সতর্কতায় ভরা থাকত, এখন সেগুলির স্থান সতর্ক অনুসন্ধানকারী চোখ নিয়েছিল। সিস্টেমকে গোড়া থেকে পরিষ্কার করা হচ্ছিল, প্রতিটি বিভাগের পর্যালোচনা করা হচ্ছিল, প্রতিটি ফাইল আবার খোলা হচ্ছিল। মায়ার এখন একজন বেনামি ক্লিনিং কর্মী ছিলেন না, তিনি অভ্যন্তরীণ পরিদর্শন দলের সদস্য ছিলেন, যাকে বেতন, অতিথিয়তা এবং প্রজেক্ট খরচের মতো আইটেমের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল।
যদিও তার কাছে অ্যাকাউন্টিংয়ের বিশেষ দক্ষতা ছিল না, মায়ার স্মৃতিশক্তি খুব ভালো ছিল, সেই সাথে ছোট ছোট বিষয় সংবেদনশীলতাও ছিল। এটি এমন একটি দক্ষতা ছিল যা তিনি পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করার সময় বহু বছর ধরে চুপচাপ পর্যবেক্ষণ করে নিপুণ করেছিলেন। কিন্তু এই পরিবর্তন তাকে নজরে নিয়ে এলো, বিশেষ করে একজন ব্যক্তির চোখে, ফিন্যান্সের ভাইস প্রেসিডেন্ট মিস্টার আগারওয়াল। 50 বছরের বেশি বয়সী, লম্বা, স্বাস্থ্যবান একজন ব্যক্তি, যার কণ্ঠস্বর গভীর ছিল, সর্বদা একটি পরিপাটি পরা স্যুট পরিহিত দেখাতেন এবং মোটা ফসমার পিছনে তার চোখ ঠান্ডা ছিল। তাকে রাহুল শর্মার সময় নিয়োগ করা হয়েছিল এবং প্রায় 1 দশক ধরে তিনি সিস্টেমের গোপন আর্থিক হাত ছিলেন। অভ্যন্তরীণ নিরীক্ষা সভার সময় যখন মায়ার দল একটি প্রকল্পে সেই খরচগুলির ওপর একটি প্রাথমিক রিপোর্ট পেশ করল, যার উদ্দেশ্য যাচাই করা যায়নি, মিস্টার আগরওয়ালের মুখ কেবল এক মুহূর্তের জন্য বদলে গেল। খুব দ্রুত, কিন্তু মায়া দেখে নিলেন। আপনার কাছে কি এই অভিযোগগুলির জন্য কোনো প্রমাণ আছে? তার কণ্ঠস্বর উচ্চ ছিল না, কিন্তু ছোট রুমে প্রতিধ্বনিত হল। জি, এটি অভিযোগ নয়, মায়া শান্তভাবে বললেন। আমরা কেবল আবার তদন্তের অনুরোধ করছি, কারণ কিছু অস্বাভাবিক সংকেত রয়েছে। তুমি হওটাকে আমার হিসেব নিয়ে প্রশ্ন তোলার? আগরওয়াল জোরে বললেন। প্রশান্ত ভার্মা, যিনি সভার সভাপতিত্ব করছিলেন, টেবিলে আলতো করে হাত মারলেন। মিস্টার আগরওয়াল, এটি চেয়ারম্যান দ্বারা অনুমোদিত পরিদর্শন দল, প্রশ্ন জিজ্ঞাসা করা অপরিহার্য। যদি রেকর্ড সঠিক হয় তবে এটি প্রমাণ করা কঠিন হবে না। আগরওয়াল চুপচাপ বসে পড়লেন, নিজের রাগ গিলে নিলেন, কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় তিনি মায়ার দিকে যে দৃষ্টি নিক্ষেপ করলেন তা বদলে গিয়েছিল। এখন তা অবজ্ঞা ছিল না, বরং কিছু অর্ধেক রাগ অর্ধেক সতর্কতা ছিল। সেই সন্ধ্যায় যখন মায়া প্রিয়াকে টিউশন ক্লাস থেকে নিয়ে ফিরলেন, একটি অজানা কল এলো। অন্য পাশ থেকে একটি গভীর কণ্ঠস্বর এলো। মায়াজি, আমি মিস্টার আগরওয়ালের পক্ষ থেকে বলছি, আপনার পরিবার সম্পর্কে কিছু ব্যক্তিগত কথা বলার আছে। মায়া সেখানেই থেমে গেলেন। তিনি ফোন শক্ত করে ধরে রাখলেন। তিনি চুপচাপ তার মেয়েকে দেখলেন যে একটি ছোট রেস্তোরাঁয় রং ভরছিল এবং তারপর উত্তর দিলেন, যদি কাজ সম্পর্কিত কিছু হয় তাহলে দয়া করে অডিট টিমের সাথে যোগাযোগ করুন। আপনার মনে রাখা উচিত যে প্রত্যেকের একটি দুর্বলতা থাকে। এমন না হয় যে আপনার মেয়েকে আপনার কর্মের ফল ভোগ করতে হয়। কল হঠাৎ কেটে গেল। মায়া কেঁপে উঠলেন, ভয় থেকে নয়, বরং সেই জগতের নীচতা থেকে যার তিনি মোকাবিলা করছিলেন। সেই রাতেই তিনি কলের রেকর্ডিং করলেন এবং মিস্টার ভার্মাকে অবহিত করলেন। তিনি ভ্রু কুচকালেন, কিন্তু অবাক হলেন না। তুমি মৌচাকে হাত দিচ্ছ, কিন্তু তুমি খুব ভালো কাজ করছো মায়া। এটি সেই নিখুঁত মুখোশটি সরিয়ে ফেলার সুযোগ যা বহু বছর ধরে বিদ্যমান ছিল। পরের দিন বড় মিটিং রুমে অডিট টিম এবং ফিনান্স বিভাগের মধ্যে তীব্র কথোপকথন হল। গত মাসে প্রয়োগ করা একটি নতুন লেনদেন বিশ্লেষণ সফটওয়্যার অস্বাভাবিক ফান্ড ট্রান্সফারের একটি সিরিজের সন্ধান পেয়েছিল। বেশ কয়েকটি প্রচারণামূলক ছাড়ের খরচ সহায়ক সংস্থাগুলিতে তৈরি করা হয়েছিল এবং তারপর মধ্যস্থতাকারীদের মাধ্যমে নগদ হিসেবে ফিরে এসেছিল। অনুমোদনকারীদের তালিকায় ভাইস প্রেসিডেন্ট আগরওয়াল এবং তার শ্যালকের নামে নিবন্ধিত একটি সহায়ক সংস্থার নাম ছিল। নথিগুলি হার্ড কপিতে প্রিন্ট করা হয়েছিল। যখন মায়া সেগুলিকে স্ক্রিনে দেখালেন, তখন পুরো মিটিং রুম শ্বাস ধরে রেখেছিল। মিস্টার আগরওয়ালের চোখ কুঁচকে গেল, তার হাত টেবিলে শক্তভাবে বাঁধা ছিল। আমার একজন আইনজীবী দরকার, তিনি শুধু এইটুকু বললেন এবং ঘর থেকে চলে গেলেন। এর কিছুক্ষণ পরেই HR বিভাগ তদন্তে সহযোগিতা করার জন্য ফিন্যান্সের ভাইস প্রেসিডেন্টের পদ থেকে অস্থায়ী বরখাস্তের একটি চিঠি পেল। কিন্তু সবকিছু এখানেই শেষ হলো না। সেই সন্ধ্যায় যখন মায়া বাড়ি পৌঁছলেন, তখন তার ভাড়ার ঘরের দরজার সামনে একটি হলুদ খাম ছিল, যার ভেতরে কেবল একটি ছবি ছিল, যাতে তিনি এবং প্রিয়া সেদিন নুডলসের দোকানে খাচ্ছিলেন। ছবিটি দূর থেকে তোলা হয়েছিল, স্পষ্ট ছিল এবং সাথে লাল কালি দিয়ে লেখা কিছু শব্দ ছিল, যদি শান্তিতে থাকতে চাও তবে কোম্পানি থেকে বেরিয়ে যাও, পরের বার শুধু ছবি থাকবে না। মায়া নিচে বসে পড়লেন। তার হৃদয় জোরে ধরফর করছিল, কিন্তু তিনি নিজেকে ঘাবড়াতে দিলেন না। তিনি মিস্টার সিংকে ফোন করলেন, প্রথমবারের মতো, এবং হুমকি থেকে শুরু করে পিছু নেওয়া পর্যন্ত সব কিছু বলে দিলেন। তার কণ্ঠস্বর গভীর হয়ে গেল, তুমি খুব সাহসী, কিন্তু এখন আমার পালা। পরের দিন সকালে 3টে বাজতে পুলিশের সাথে মিলে একটি নাগরিক গোয়েন্দা দল মায়ার চলে ক্যামেরা লাগাচ্ছিল এমন একটি দলকে গোপনে গ্রেফতার করল। একজন সন্দেহভাজনের ফোনে একটি মধ্যস্থতাকারীর কাছ থেকে পাওয়া আদেশের রেকর্ডিং ছিল, যে মিস্টার আগরওয়ালের প্রাক্তন ব্যক্তিগত ড্রাইভার ছিল। খবর বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল। সেই সকালে কোম্পানির অভ্যন্তরীণ সংবাদে ঘোষণা করা হলো যে শ্রী আগরওয়ালকে অর্থ পাচার, কর্মচারীদের হুমকি দেওয়া এবং প্রকল্প থেকে তহবিল সরানোর জন্য ভুয়ো কোম্পানি তৈরির অভিযোগে তদন্তের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। হিসেব ব্যবস্থার জন্য পরবর্তী 3 মাসের জন্য বিশেষ নিরীক্ষার আদেশ দেওয়া হলো। পুরো কোম্পানি শ্বাস ধরে রেখেছিল, কিন্তু এইবার কেউ অবাক হয়নি। বিশ্বাসের প্রাচীর খুব বেশি ভেঙে গিয়েছিল এবং এখন নতুন ইট দিয়ে এটিকে তৈরি করার সময় ছিল। মায়া সেই দুপুরে বাড়ি ফিরলেন, ক্লান্ত কিন্তু স্বস্তি অনুভব করছিলেন। প্রিয়া দৌড়ে তার মাকে জড়িয়ে ধরল, স্কুলের গল্প শোনাতে লাগল। তার মেয়ের দিকে তাকিয়ে মায়া মনে মনে বললেন, এই সমস্ত ঝড় তোমার জন্য, এবং মা থামবে না। সেই রাতে যখন মা মেয়ে একসাথে টিভি দেখছিলেন, সংবাদে সমাজের নিম্নস্তর থেকে উপরে ওঠা মহিলাদের সম্পর্কে একটি ছোট গল্প প্রচারিত হলো। তাতে মায়ার ছবি
একজন একক মা যিনি একসময় একজন পরিচ্ছন্নতা কর্মী ছিলেন, এখন এমন একটি ভালোত্বের প্রতীক হিসেবে দেখানো হলো যাকে নিভিয়ে দেওয়া যায় না। প্রিয়া তার মায়ের দিকে ফিরল, হাসতে হাসতে বলল, মা, আপনি টিভিতে এসেছেন। মায়া হেসে উঠলেন তার মেয়ের হাত ধরে। হ্যাঁ, কিন্তু আমি এই কারণে আসিনি যে আমি বিখ্যাত, বরং এই কারণে যে আমি সত্য বলতে ভয় পাই না। বাইরে আবার বৃষ্টি হচ্ছিল, কিন্তু এই বৃষ্টি সতর্কতা ছিল না। এটি সেই ময়লা ধোয়ার শুরু ছিল যা একটি সত্যকে ঢেকে রেখেছিল, যে সবচেয়ে বিষাক্ত পরিবেশেও কিছু লোক শালীনতার সাথে বাঁচতে এবং খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট সাহস রাখে। সকাল সকাল সিংকর্পের উঁচু কাঁচের জানালা দিয়ে সূর্যের হালকা আলো আসছিল। এখন আর আগের মতো দমবন্ধ করা এবং বিষণ্ণ অনুভূতি ছিল না। আজ বাতাসে কিছু হালকা ভাব ছিল, শ্বাস নেওয়া সহজ ছিল। 12 তলার বড় মিটিং রুমে যারা কোম্পানি থেকে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন তাদের একটি বিশেষ সভার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। এই বৈঠক অভ্যন্তরীণ পরিচালনার ইতিহাসে একটি অভূতপূর্ব মোড়কে চিহ্নিত করেছিল। চেয়ারম্যান বিক্রম সিং টেবিলের প্রান্তে বসেছিলেন। তার পাশে ছিলেন শ্রী প্রশান্ত ভার্মা, যিনি গত 1 বছর ধরে চুপচাপ সেই পুরনো সিস্টেমের বড় অস্ত্রোপচারের নেতৃত্ব দিয়েছিলেন যা কোম্পানিকে অন্তঃসার শূন্য করে দিয়েছিল। যতক্ষণ না শেষ দরজাটি খোলা হলো ততক্ষণ নীরবতা ছিল। মায়া ভেতরে এলেন। এখন তিনি বছর আগেকার সেই নীরব পরিচ্ছন্নতা কর্মী ছিলেন না, বরং একজন দৃঢ়, আত্মবিশ্বাসী মহিলা ছিলেন, যার চোখ পুরো ঘরের মনোযোগ আকর্ষণ করল। মিস্টার সিং তাকে দেখে ধীরে ধীরে মাথা নাড়লেন। আমরা শুরু করছি। প্রথম বক্তা ছিলেন মিস্টার ভার্মা। তিনি 6 মাসের অভ্যন্তরীণ তদন্তের ফলাফলের সংক্ষিপ্ত বিবরণ দিলেন। আর্থিক অনিয়মের একটি সিরিজ, ভুয়ো চুক্তি, রাহুল শর্মা দ্বারা ফেলে যাওয়া স্বার্থগোষ্ঠীর দ্বারা ক্ষমতার অপব্যবহার, সবকিছু প্রকাশ করা হয়েছিল। বেশিরভাগ অপরাধী হয় দোষী সাব্যস্ত হয়েছে বা বিচারের অপেক্ষায় রয়েছে, কিন্তু তিনি এখানেই থামলেন না। লঙ্ঘনের মোকাবিলা করার পাশাপাশি সবচেয়ে জরুরি কাজ হল পুনর্নির্মাণ করা। কোম্পানি ভয় এবং চাটুকারিতার উপর চিরকাল চলতে পারে না। আমাদের নতুন প্রজন্মের পরিচালকদের দরকার, যারা সত্য বলার সাহস করবে, পেশাদার নৈতিকতা বজায় রাখার জন্য লাভকে প্রত্যাখ্যান করার সাহস করবে। তিনি মায়ার দিকে ফিরলেন, এবং আমার মনে হয় যে এই প্রক্রিয়া শুরু করার জন্য তার চেয়ে বেশি যোগ্য কেউ নেই। পুরো ঘর চুপ হয়ে গেল। মায়া অবাক হয়েছিলেন, কিন্তু মিস্টার সিংয়ের চোখ উষ্ণতার সাথে এগিয়ে বলল, মায়া, আমি আপনাকে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ নৈতিকতা এবং স্বচ্ছতা পরিদর্শন বিভাগের প্রধানের পদে নিয়োগ করছি। এই পদটি নতুন তৈরি করা হয়েছে এবং আপনার কাছে কর্মী নজরদারি এবং কর্পোরেট নৈতিকতা সম্পর্কিত সমস্ত বিষয়ে সরাসরি আমাকে তদন্ত এবং পরামর্শ দেওয়ার পূর্ণ অধিকার থাকবে। করতালি একটি বিচ্ছিন্ন গর্জনের সাথে শুরু হলো এবং তারপর ধীরে ধীরে পুরো ঘরে ছড়িয়ে পড়ল। যদিও তখনও বিস্ময় ছিল, কিন্তু কেউ এই কথা অস্বীকার করতে পারছিল না যে এই তিনিই ছিলেন যিনি তার স্থায়ী সততা এবং নিঃস্বার্থ সাহস দিয়ে কোম্পানিকে অন্ধকার থেকে বের করে এনেছিলেন। মায়া দাঁড়ালেন, ধীরে ধীরে মাথা নিচু করলেন। আমার মনে হয় না যে আমি এর যোগ্য, কিন্তু যদি সত্যই সেই জিনিস হয় যা এই কোম্পানি বজায় রাখতে চায়, তাহলে আমি শেষ পর্যন্ত আমার অবদান দেব। আমার নিজের জন্য নয়, বরং সেই সমস্ত সৎ কর্মীদের জন্য যারা প্রতিদিন চুপ থাকার কারণে ক্ষতিগ্রস্ত হয়। সেই দুপুরে নতুন অফিসে, যা বড় ছিল না ছিল আকর্ষণীয়, মায়া কেবল একটি ছবির ফ্রেম ঝোলালেন। ছবিতে প্রিয়া স্কুলের পোশাক পরেছিল, একজন অসামান্য ছাত্রের পুরস্কারের সামনে তার হাত উঁচু করে তুলে ধরেছিল। নিচে একটি কাগজের টুকরো ছিল যা তিনি হাতে লিখেছিলেন, নৈতিকতা তখনও বজায় রাখুন যখন কেউ দেখছে না। প্রিয়া লেবু পানির একটি গ্লাস নিয়ে ভেতরে এলো। মা, এখন বস হয়ে গেছে। মায়া হেসে উঠলেন। কেমন বস? শুধু একটি দরজার পাহারেদার। কোন দরজার? মা, সঠিক এবং ভুলের মাঝের দরজার। কিন্তু সামনের যাত্রা কেবল একটি নতুন চেয়ার, একটি নতুন অফিস ছিল না। পদ গ্রহণের শুরুর দিনগুলিতেও মায়াকে অসংখ্য বাধার সম্মুখীন হতে হয়েছিল। পুরনো কর্মচারীদের একটি দল প্রতিক্রিয়া করল, একজন প্রাক্তন পরিচ্ছন্নতা কর্মী এখন আমাদের নজরদারি করবে। তারা একে অপরের কানে ব্যঙ্গাত্মক এবং অপমানজনক কথা ফিসফিস করত। কিছু মধ্যস্তরের ম্যানেজার চুপচাপ রিপোর্টিংয়ে বাধা দিলেন। তারা কাগজপত্র দেরিতে জমা দিত, পুরো ডেটা সরবরাহ করত না, এমনকি তাকে এড়িয়েও চলত। মায়া তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া জানালেন না। তিনি প্রতিটি বিভাগে গেলেন, কথা বললেন, জিজ্ঞাসা করলেন। অধিকার সম্পর্কে কথা বললেন না, বরং তার গল্প শোনালেন। তিনি বললেন যে তিনি 10 বছর ধরে কেন চুপ থাকতে বেছে নিয়েছিলেন এবং তারপর তিনি কেন আর চুপ থাকতে পারলেন না। এই একই সততা ছিল যা কিছু লোককে বদলে দিল। প্রথম ছিলেন অজয়, প্রযুক্তি বিভাগের প্রধান, যিনি তার উপর সবচেয়ে বেশি সন্দেহ করতেন। এক দুপুরে তিনি তার অফিসে এলেন। আপনার কি পুরনো ক্যামেরা সিস্টেম থেকে ডেটা পরীক্ষা করার জন্য কারোর প্রয়োজন? আমার কিছু জায়গা জানা আছে যেখানে তারা প্রায়ই রেকর্ডিং লুকিয়ে রাখে। মায়া মাথা নাড়লেন, জিজ্ঞাসা না করেই, কেন? তিনি বুঝলেন যে সত্যিকারের পরিবর্তন ক্ষমতা থেকে নয়, বরং বিশ্বাস থেকে আসে।
কয়েক সপ্তাহ পরে মায়া মিস্টার সিংকে একটি সাহসী পরিকল্পনার প্রস্তাব দিলেন। নিচতলা থেকে সোনার প্রোগ্রাম, নেতৃত্ব এবং সবচেয়ে নিচের স্তরের শ্রমিক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, রান্নাঘরের কর্মী, ড্রাইভারদের মধ্যে একটি নিয়মিত বৈঠকের একটি রূপ। এটি জানার জন্য যে কোনো সংস্থা নৈতিক কিনা সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন যার কোনো ক্ষমতা নেই, তিনি বললেন, কারণ তারাই হলো যাদেরকে সবচেয়ে সহজে উপেক্ষা করা হয়। মিস্টার সিং ধীরে ধীরে মাথা নাড়লেন। তুমি করো, যা দরকার আমি অনুমোদন করব। প্রোগ্রামের প্রথম দিনে 60-এরও বেশি লোক অংশ নিয়েছিল। মায়া ঘরের মাঝখানে বসলেন, না কোনো স্যুট পরিহিত, না কোনো পদের ট্যাগ। তিনি তার গল্প শোনালেন এবং তারপর এক এক করে সবাইকে ভাগ করে নেওয়ার জন্য আমন্ত্রণ জানালেন। একজন বয়স্ক নিরাপত্তা প্রহরী দাঁড়িয়ে কাঁপতে থাকা কণ্ঠে বললেন, আমাকে একবার একটি বিভাগীয় প্রধান 10 দিন একটানা রাতের ডিউটিতে লাগিয়েছিল, কারণ আমি তাদের গুদামে ধূমপান না করার কথা মনে করিয়ে দেওয়ার সাহস করেছিলাম। আমি কারোর কাছে বলার সাহস করিনি, কারণ আমার চাকরি হারানোর ভয় ছিল। একজন রাঁধুনি মাঝখানে বললেন, আপনি জানেন, কিছু লোক ভাবে যে আমরা বোকা, আমরা আবর্জনা বলি, কিন্তু আমাদেরও সন্তান আছে, আমাদেরও আত্মসম্মান আছে। পুরো ঘর আবেগ আপ্লুত হয়ে গেল। সেই শব্দগুলি যা কখনো বলা হয়নি বন্যার মতো ফেটে পড়ল। তখন থেকে মায়া একটি বেনামি প্রতিক্রিয়া ব্যবস্থা তৈরি করা শুরু করলেন। প্রতিটি তলায় পরামর্শ বাক্স রাখলেন। তিনি কর্মচারীদের জন্য তার ব্যক্তিগত ফোন নম্বর প্রকাশ করলেন। একটি আলাদা রিপোর্টিং চ্যানেল তৈরি করলেন যা সরাসরি চেয়ারম্যানের অফিসে যেত। শীঘ্রই কোম্পানির মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেল। 1 বছর পর সিং কর্পের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মায়াকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলো। তিনি একটি সাধারণ বেগুনি শাড়িতে মঞ্চে উঠলেন। তার চোখ প্রথম দিনের মতোই সৌম্য ছিল। অনেক আগে আমি শুধু একটি হলঘর পরিষ্কার করা মহিলা ছিলাম, কিন্তু সেখানেই আমি সবচেয়ে মূল্যবান জিনিস শিখলাম। ভালোত্ব পদ বা বেতনের ওপর নির্ভর করে না, এটি প্রতিটি ছোট মুহূর্তে সঠিকভাবে বাঁচার পছন্দ থেকে আসে। তিনি দর্শকদের দিকে ফিরলেন, যেখানে প্রিয়া প্রথম সারিতে বসেছিল, উজ্জ্বলভাবে হাসছিল। তার পাশে সমীর ছিল, সেই বাবা যে ফিরে এসেছিল, এখন কোম্পানির নিরাপত্তা উপদেষ্টা ছিল। আমরা অতীতকে পরিবর্তন করতে পারি না, কিন্তু আমরা তাকে পুনরাবৃত্তি না করার পছন্দ করতে পারি। আমি আশা করি যে এই কোম্পানি, যা একসময় ভয়ের ছায়া ছিল, সৎ লোকেদের জন্য একটি আলোকবর্তিকা হবে। যদিও এটি একটি ছোট আলো হয়, এটি কাউকে পথ দেখানোর জন্য যথেষ্ট। করতালি গর্জন করে উঠল, পদের জন্য নয়, খ্যাতির জন্য নয়, বরং সেই মহিলার জন্য যিনি তার সমস্ত ক্ষত এবং দৃঢ় সংকল্প নিয়ে সত্যকে ভেতরে আসার জন্য একটি দরজা খুলেছিলেন। একটি দরজা যা আলোর দিকে নিয়ে যায়, এবং এইবার কেউ তাকে বন্ধ করতে পারবে না।